ঘটনাটি সংগ্রহ করলেন। উনি জানিয়েছেন যে ওনাদের হিন্দু ধর্মে রাশিচক্র এবং জন্ম তারিখ অনুযায়ী বেশ কিছু বিষয় নির্ভর করে। তাদের বিশ্বাস এবং মূলাং নামে একটা শব্দ উনি উল্লেখ করেছেন। বিশেষ করে এই মূলাংয়ের উপর ওনাদের নাকি অনেক কিছু নির্ভর করে থাকে, বিশ্বাসগত অনেকগুলো ব্যাপার। তো জন্ম তারিখের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। তো ওনার জন্ম তারিখ 2003 সালের অক্টোবরের 16 তারিখে। তো সেই অনুযায়ী ওনার মূলাং নাকি হয় 7 নম্বর মূলাং, আর ওনার মূলাংয়ের রাজা হচ্ছে কেতু। আর এই মূলাংয়ের মানুষেরা জন্মগতভাবেই নাকি এই অতিপ্রাকৃত বিষয়ের উপর একটা আকর্ষণ অনুভব করে থাকেন, আর তারা যদি কোনো বিষয় সাধনা করেন তাহলে নাকি অনেক দ্রুতই তার ফল পান। আর অদৃশ্য শক্তির উপস্থিতি ওনারা কিছু কিছু আঁচ করতে পারেন। এটা তাদের সাথে একটা সম্পর্ক হয়তো বা রয়েছে, ওনারা এটা বিশ্বাস করেন আর কি। তো উনি যখন জানতে পারলেন যে ওনার মূলাংয়ের সাথেও এটার একটা সম্পর্ক রয়েছে, এটা জানার পর উনি আরও বেশি করে এই অতি প্রাকৃত বিষয়গুলোর উপর ঝুঁকে পড়েন। উনি অনেক তান্ত্রিক হুজুর ওনাদের কাছে গিয়েছেন। বিশেষ করে উনি তান্ত্রিকের কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করতেন। কারণ হচ্ছে তান্ত্রিকরা অনেক সময় তাদের কথার ফাঁদে বা জাদু মন্ত্রের ফাঁদে ফেলে অনেককে বশ করে তাদের মতো করে কাজ করাতে বাধ্য করতে পারেন। তাছাড়া দেখা যেত যে তান্ত্রিকের কাছে গেলে উনি যদি কোনো কারণে তাদের কথা দ্বারা হিপনোটাইজ হয়ে যান তাহলে তো বিপদ। এই জন্য উনি মূলত তান্ত্রিকদের সংস্রব এড়িয়ে চলার চেষ্টা করতেন। উনি ভালো ভালো হুজুরের কাছে গিয়েছেন, তবে ব্যাপারটা হয়েছে কি, উনি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, যার কারণে ওনাকে হুজুররা অনেক বিষয় আসলে বলতে চাইতেন না। তারা বিষয়টা একটু অন্যরকমভাবে চিন্তা করতেন, এই কারণে হয়তো বা বলতে চাইতেন না। এই কারণে উনি মূলত পরবর্তীতে একজন ভালো তান্ত্রিকের সন্ধান পান, যার নাম হচ্ছে রবি বর্মন। মূলত সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি জায়গায় ওনার সন্ধান পান। এরপর ওনার সাথে দেখা করেছিলেন। তারপর উনি যে ইচ্ছা পোষণ করেছেন সেটা জানালেন যে অতিপ্রাকৃত বিষয়গুলো উনি জানতে চান। এমনটা না যে উনি তান্ত্রিক হতে চান, এই বিষয়গুলোর উপরে পারদর্শী হতে চান, বিষয়টা এরকম না। মানুষ যেমন বই পড়ে জ্ঞান আহরণ করে, উনি এমনটাই করতে চেয়েছিলেন যে কোনো একজন এই অতিপ্রাকৃত বিষয়ে পারদর্শী ব্যক্তির কাছ থেকে যদি অনেকগুলো তথ্য উনি জানতে পারেন, সেই বিষয়টা জানাশোনা হলো, জাস্ট এতটুকুই, এছাড়া অন্য কোনো কিছু না। উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করবেন, এখনও সেটাই ইচ্ছা পোষণ করেন। মূলত এই কারণেই উনি ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন। ওনার কাছে যখন উনি গিয়েছেন তখন জিজ্ঞেস করেছেন যে তুমি কি তান্ত্রিক হতে চাও? উনি বলেন না, তান্ত্রিক তো হতে চাই না। তখন ওই রবি বর্মন বলছেন যে এগুলো যদি হতে নাই চাও তাহলে এসব জেনে লাভটা কি? আর এরপর এই বিবেক বাদন ভাই বলেছিলেন যে আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন, সেটা হচ্ছে তান্ত্রিক হওয়া কি পাপ? তখন এই রবি বর্মন বা রবিতান্ত্রিক বলেছিলেন যে পাপের থেকেও যদি বেশি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই তান্ত্রিক হওয়া। এরপর উনি বলেন যে কেন এমনটা বলছেন? তখন উনি বলেন যে যেই মানুষ এই পথে চলে আসে তার অনেক কিছু হারাতে হয়। এরপর উনি আরও জানান যে একটা জিনিস খুব ভালো করে জীবন থেকে চলে যায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন, এটা কারো কারো থাকে কারো কারো থাকে না, তবে একটা জিনিস কারোর মধ্যেই থাকে না, তা হচ্ছে মনের শান্তি, মনের প্রশান্তি। এই জিনিসগুলো একদমই মন থেকে চলে যায়। এই বিষয়টা যখন রবিতান্ত্রিক এই বিবেক বাদন ভাইকে জানালেন, এরপর ওনার জীবনের কিছু ঘটনা শুনতে চাইলেন। তখন উনি মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় ওনার জীবনের একটি ঘটনা বলতে ওনার জীবনের বিভিন্ন ধাপে তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো অতি সংক্ষিপ্ত আকারে, সেগুলোর খুব ডিটেলসে যান নাই উনি। ডিটেলসে যা আসলে সম্ভবপরও ছিল না। উনি গল্প বলার মতো করে ওনার জীবনের ঘটে যাওয়া কিছু কিছু বিষয়গুলো অতি সংক্ষিপ্ত আকারে বিবেক বাদন ভাইকে শেয়ার করেন এবং কিছু পরামর্শও দিয়ে দেন। ওনার জীবনের সেই ব্যাপারগুলো এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো
রবিতান্ত্রিক উনি বলা শুরু করেন যে ওনার বয়স যখন 2 বছর তখন ওনার বাবা মারা গিয়েছিলেন। পরিবারে তখন উনি, ওনার মা, ওনার বড় 2টি বোন এবং ওনার দাদি। ওনার দাদিও কবিরাজ ছিলেন, কিন্তু ওনার কাছে মানুষজন খুবই কম আসতো, যার কারণে ওনার আয় উপার্জন তেমন একটা হতো না। ওনার বাবা কবিরাজ ছিলেন, আর এই রবিতান্ত্রিকের মা চা বাগানে কাজ করে সংসার চালাতেন। যখন এই রবিতান্ত্রিকের বয়স 10 বছর হয়, উনিও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করা শুরু করেন। ধীরে ধীরে বড় হচ্ছেন, বড় 2টি বোনের বিয়েও হয়ে গেছে। ওনার বয়স যখন 14 বছর, তখন ওনার দাদিও মারা যান। তার মৃত্যুটাও নাকি রহস্যময়ভাবে হয়েছিল। ওনার দাদির লাশ যখন পাওয়া যায়, তখন দেখা গেল মুখ দিয়ে রক্ত ঝরছে আর ঘাটটা ভাঙা। মুখ দিয়ে রক্ত ঝরতে ঝরতে একটা সময় সেই রক্ত শুকিয়ে কালচে বর্ণ ধারণ করেছিল। তার মানে হচ্ছে যে অনেক আগেই মারা গিয়েছিলেন, বেশ অনেকক্ষণ পরে ওনারা টের পেয়েছিলেন। নিজের রুমের মধ্যেই ছিলেন, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা ওনার উঠতে দেরি দেখে যখন রবিতান্ত্রিকের মা তাকে ডাকতে গিয়েছেন, তখন এই অবস্থায় দেখতে পান। তো অনেকেই নাকি বলা বলি করেছিল যে এই ভদ্রমহিলাও যেহেতু কবিরাজ ছিলেন, এই কারণে জিনেরাই তাকে মেরে ফেলেছে। তখন থেকেই এই রবিতান্ত্রিক জিন নিয়ে অনুসন্ধান করতে শুরু করেন। উনি জানতে পারেন জিন সিদ্ধ করতে পারলে এই জিনকে দিয়ে অনেক কাজ করা যায়, আর জিন সিদ্ধ হতে অনেক সাধনা করতে হয়। আর জিনকে সিদ্ধ করা এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। এই দাদির মৃত্যুর পর থেকে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে উনি একজন তান্ত্রিকের খোঁজে লেগে পড়েন। ওনার বয়স যখন 16 বছর, তখন দেখা হয়ে যায় সিলেটের অনেক বড় একজন তান্ত্রিক, ওনার নাম ছিল গয়া কবিরাজ। যারা সিলেটে বসবাস করেন তারা হয়তো বা কেউ কেউ ওনার নাম শুনে থাকবেন। উনি সিলেটের একটি চা বাগানে একটি কাজে এসেছিলেন। ওই গয়া কবিরাজ ওই চা বাগানের ওখানে 1 মাস থাকবেন। তো যখন ওনারা বিভিন্নভাবে আলোচনা করছেন, যারা আশেপাশে রয়েছেন, এরকম আলোচনার একটা সূত্র ধরেই এই রবিতান্ত্রিক খবর পান এই গয়া কবিরাজের কথা। এরপর তার কাছে গিয়েছেন, ইচ্ছার কথা জানিয়েছেন। তখন ওই গয়া কবিরাজ একদম সাফ না করে দেন যে না রে বাপু, আমি তোকে কোনো শিক্ষা টিক্ষা দিতে পারবো না। এরপর গয়া কবিরাজের পায়ে পড়ে যান এই রবিতান্ত্রিক, কিন্তু এক লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়ে উনি ওনার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন ভেতর থেকে। এরপর ওনার মনের ভিতরে, বিশেষ করে এই রবিতান্ত্রিকের মনের ভিতরে অনেক বেশি করে জেদ চেপে বসে। পুরো 2টা দিন ওনার ঘরের পাশে না খেয়ে পড়ে আছেন। এদিকে রবিতান্ত্রিকের মা এসে অনেক বুঝান সুজান, কিন্তু না, কোনো কথা শোনেন নাই, ওইখানেই ছিলেন। 2 দিন পর সকালবেলা গয়াতান্ত্রিক ওনাকে ডেকে ঘরে নিয়ে যান, নিয়ে 2টি কলা খেতে দেন আর বলেন যে তোকে আমি শিক্ষা দেব, এগুলাকে খেয়ে নে। উনি কোনো কথা না বলে 2টি কলা মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেন। এরপর গয়াতান্ত্রিক বলেন তুই এখন বাড়ি যা, গোসল কর, খাওয়া দাওয়া কর, ঘুমা, কালকে সকালবেলা আমার কাছে আসবি, তারপর তোর সাথে আমি কথাবার্তা বলবো আর কি। এরপর এই রবিতান্ত্রিক আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসেন। ওনার মা ওনাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলেন যে খবরদার বাবা, এই পথে যাস না, তোর বাবা তোর দাদি এই তান্ত্রিক হওয়ার কারণে আমাদেরকে ছেড়ে চলে গেছে। স্বাভাবিক মৃত্যু হলে একটা কথা ছিল, তাদের মৃত্যু তো স্বাভাবিক না, তুই কেন এসব পাপ কাজের রাস্তায় যেতে চাস? রবিতান্ত্রিক ওনার মায়ের কথার কোনো পাত্তাই দেন নাই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালবেলা অল্প কিছু খাবার খেয়ে আবার চলে যান সেই গয়া কবিরাজের কাছে। তো গয়া কবিরাজ ওনাকে দেখে ওনার কাছে ডেকে নেন, আর উনিও বলেন যে এইসব কাজ তো সবার দ্বারা সম্ভব হয় না রে বাবা, আর এই সমস্ত কাজে আসলে পৃথিবীর অনেক মায়া মহব্বত থেকে নিজেকে মুক্ত করতে হয়। এই কাজ যারা একবার শুরু করে তাদের জীবনে শান্তির ঘুমটা একদম হারিয়ে যায়। সারাক্ষণ একটা আতঙ্ক তাদেরকে ঘিরে থাকে, কখন কি হয়, কখন কি হয়, কখন কোন অদৃশ্য শক্তি এসে ক্ষতি করে বসে। আর পরিবার থেকে এই কারণেই বিচ্যুত থাকতে হয়, বা পরিবার ওইভাবে হয়ে ওঠে না, কারণ হচ্ছে পরিবারের সদস্যরা সবসময় নিয়মের মধ্যে থাকতে পারে না। আর তখনই কোনো তান্ত্রিকের কাজের প্রতিশোধ নেয় ওই অশরীরীগুলো প্রথমে তান্ত্রিকের পরিবারের উপরে।
কারণ পরিবারের সদস্যরা দেখা যাচ্ছে যে ছোটোখাটো বাচ্চা আছে, বাচ্চাগুলো অনেক সময় বড় ধরনের বিপদে পড়ে, তান্ত্রিকের স্ত্রী বিপদে পড়ে। এই জন্য এই কাজে যারা নামে তারা পরিবার থেকে বিচ্যুত হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যায় আর কি। আর আতঙ্ক তো থাকেই। এই জন্যই ওই গয়া কবিরাজ বলে যে বাবা রে, এই সমস্ত কাজে আসতে হয় না, তুই ভালো করে বুঝে শুনে দেখ। তখন রবিতান্ত্রিক জানান যে আমার আর বুঝতে শুনতে হবে না, আমি দৃঢ়চেতা মানুষ, আমি এ কাজ করবই। এরপর গয়া কবিরাজ বলেন, ঠিক আছে, তোর জেদ দেখে ভাল লাগছে, আমি তোকে শিক্ষা দেব। আপাতত তোর পরিবার ছেড়ে চলে আসতে হবে, আবার যখন শিক্ষা শেষ করবি তখন পরিবারের কাছে চলে আসবি। আর মনে রাখিস, শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরিবারের কাছে আসা কিন্তু নিষেধ। এক বাক্যে রাজি হয়ে যান রবিতান্ত্রিক। এর 5 দিন পর পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে তার বড় বোনরা তো বিয়ে হয়ে গেছিল, তার মাই ছিল পরিবারে তখন, মাকে না বলেই উনি গয়াতান্ত্রিকের কাছে চলে আসেন। আর গয়াতান্ত্রিকের সাথে চট্টগ্রামে চলে যান। গয়াতান্ত্রিক মূলত চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাস করতেন। মাকে জাস্ট এতটুকুই বলেছিলেন যে একটা কাজে অন্য জায়গায় যাচ্ছি, আসতে 2-3 দিন সময় লাগবে। তার মা কিছুটা আঁচ করতে পেরেছেন, কিন্তু কোথায় যাচ্ছেন এই বিষয়ে কিছু বলেন নাই। মায়ের মনে একটা সন্দেহ জাগে, উনি যেতে দিতে নাকি চাইছিলেন না, কিন্তু কি মনে করে বলেন যে আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। আসলে কোন কাজে যাচ্ছে এইটা তো বলে নাই। সেই অর্থে তার মাকে না বলে উনি চলে আসছেন। চট্টগ্রামের যেই জায়গাটাতে নাকি গিয়েছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রকান্ত পাহাড়। এটা নিয়েও অনেক ধরনের কথা প্রচলিত আছে, অনেক লোকের অনেক ধরনের বিশ্বাস প্রচলিত আছে এই পাহাড়কে ঘিরে। আর এটা এমন একটা পাহাড়, ওই পাহাড়ে যদি কোনো তান্ত্রিক সাধনা করে বা কোনো কিছুকে আহ্বান করে তাহলে নাকি সেটা সফল হওয়ার চান্স 90% থাকে। ওই পাহাড়ের একটা পাশে, মানে পাহাড়টা তো বেশ বড়, ওই সাইডে একটা জায়গায় একটা ঘরের মতো ছিল, ওখানে এই গয়া কবিরাজ থাকতেন। 2 দিন কোনো কাজ ছাড়াই বসিয়ে রাখা হয়। তবে গয়া কবিরাজ জানিয়েছিলেন যে 2 দিন পর নাকি রবিতান্ত্রিকের শিক্ষা শুরু হবে। এই 2 দিন আশেপাশে ঘোরাঘুরি করতে বলেন, চারদিকে দেখতে বলেন। তো এই 2 দিন অবশ্য উনি খুব একটা ঘোরাঘুরি করেন নাই। 2 দিন চলে গেল। এরপর গয়া কবিরাজ উনি বললেন যে আগামীকাল অমাবস্যা, আর তোর পরীক্ষা আগামীকাল হবে। এই পরীক্ষায় তুই যদি পাশ করিস তবেই তোকে শিক্ষা দেয়া যাবে, তাছাড়া কিন্তু শিক্ষা দেয়া যাবে না রে বাবা, তোকে কিন্তু চলে যেতে হবে। তার মনের আগ্রহ থাকলে হয় না। এখানে অনেকগুলো বিষয় কাজ করে। সেখানে যদি তুই পাশ করতে না পারিস তাহলে তো আমি তোকে শিক্ষা দিতে পারবো না, এটাই নিয়ম। অনেকেই তো অনেক কাজ করার জন্য যায়, প্রাথমিক পরীক্ষায় ফেল করে। যারা টেকে তারাই সেই কাজগুলো করতে পারে, পরবর্তী ধাপে যেতে পারে। তোকে ওই বিষয়টা মেনে নিতে হবে, তখন কিন্তু কোনো অনুরোধ করা যাবে না। এরপর রবিতান্ত্রিক বলেন যে ঠিক আছে, আমি অনুরোধ করব না, আমি যদি ফেল করি আমি চলে যাব, মায়ের কাছে চলে যাব, আগে যেটা করতাম সেটাই করব। গয়া কবিরাজ তাকে বলে যে আগামীকাল একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যে পাশের গ্রামে একটি মেয়ে নিম গাছে গলায় দড়ি দেবে। তুই ওই মেয়ের অন্তিম কাজে যাবি, আমি এক টুকরো কাঠ দিব, এই কাঠের টুকরো সুযোগ বুঝে ওই মেয়েটার চিতায় ফেলে দিবি। চিতার সব কাঠ পুড়ে গেলেও দেখবি ওই কাঠটা জ্বলবে না। তোকে অমাবস্যার রাত্রে গিয়ে ওই কাঠটা খুঁজে নিয়ে আসতে হবে। আর এই কাঠটা আনার পর তুই প্রাথমিকভাবে যোগ্য বলে প্রমাণিত হবি। এরপর এই গয়া কবিরাজ কি করছে, হাতে একটা কাঠ ধরাই দিছে এবং বলছে যে এই কাঠটাই তোকে ওই চিতায় ফেলতে হবে। রবিতান্ত্রিক দেখলেন যে ওই কাঠের টুকরোটার রং বেগুনি রঙের কাঠের টুকরো দেখে উনি চিন্তা করেছেন হয়তোবা কোনো বেগুনি রঙের মধ্যে এই কাঠের টুকরোটা ভিজিয়ে রাখা হয়েছিল, যার কারণে বেগুনি রং ধারণ করেছে কিনা এরকম চিন্তা করছেন। কিন্তু ওনার কাছে দেখে মনে হলো না, এটা এরকম কোনো কাঠ না, রং করা হয়নি,
এটার রং আসলেই বেগুনি, কিন্তু বেগুনি রঙের কোনো কাঠ হয় কি না বা গাছ হয় কি না এটা তো আসলে ওনার জানা নাই। বেগুনি রঙের ফুল হয় এটা উনি অনেক দেখেছেন, আবার পাহাড়ি এলাকায় অনেক দুর্লভ গাছ জন্মায়, হতে পারে এটা এমনই কোনো গাছ। তো এই কথা শোনার পর উনি তো রাজি হয়েছেন, অপেক্ষা করছিলেন যে কখন উনি সেই গ্রামে যাবেন যেই গ্রামে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। গয়া কবিরাজের বলা সময় অনুযায়ী উনি চলে গিয়েছেন সেই গ্রামে। তো যাওয়ার পর ঘুরছেন, গ্রামের আনাচে কানাচে ঘুরছেন, কোথাও কোনো মানুষ মারা গিয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে না। ঘুরতে ঘুরতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। একটা বাড়িতে গিয়ে উনি বলছেন যে আমি তো গয়াতান্ত্রিকের শিষ্য, ওরা রাস্তাটা থেকে দিকটাতে ঘুরতে আসছি, গ্রামটা কেমন দেখতে আসছি, আমি তো ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ওই বাড়ির লোকেরা যখনই শুনছে যে গয়াতান্ত্রিকের শিষ্য, তারা তো হন্তদন্ত হয়ে বিভিন্ন ধরনের খাবার ফলমূল এনে দিছে। তাদের চোখে মুখে এই গয়াতান্ত্রিকের প্রতি সম্মানের বিন্দুমাত্র নিদর্শনও দেখেন নাই। যেটা দেখেছিলেন সেটা হচ্ছে ভয়, আতঙ্ক। গয়াতান্ত্রিকের শিষ্য আসছে, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে, কোনো সম্মান বা শ্রদ্ধাবোধ না। তো খাবারগুলো দেওয়ার পর তারা বলছে যে আপনি আরও খান, লাগলে বলবেন, আমরা আরও এনে দিব। তো উনি খাবার খেয়েছেন, অল্প খাওয়ার পরেই মানে পেট ভরে গেছে। খেতে খেতে হঠাৎ করে ওই বাড়িতে কেউ এসে বলে, এই শুনছো, এই গ্রাম প্রধানের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। শোনার সাথে সাথে এই রবিতান্ত্রিক চমকে ওঠেন, আরে আমি না চারপাশে একটু আগে ঘুরে আসলাম, কোথাও তো কোনো মানুষ মারা যাওয়ার খোঁজ খবর শুনলাম না। তো এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসছে। উনি খেতে খেতেই বলছেন যে আচ্ছা বলেন তো এই ঘটনাটা কখন ঘটছে। তখন ওই লোকটা বলছে যে এই হবে আধা ঘন্টা 1 ঘন্টা আগে হবে আর কি। অবাক ব্যাপার, আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, আর গয়াতান্ত্রিক তারও কতক্ষণ আগে এই রবিতান্ত্রিককে বলছে। কিভাবে সম্ভব? তখনই বুঝতে পেরেছিলেন কিছু একটা, যেটা ওনার চূড়ান্তভাবে বুঝতে অনেক সময় লেগেছিল, যে গয়াতান্ত্রিক কিভাবে এই জিনিসটা বলেছিলেন, কিভাবে একটা মানুষের মৃত্যু সম্পর্কে আগাম তথ্য জেনেছিলেন। কারণ মানুষের মৃত্যু কখন হবে এটা তো কেউ বলতে পারে না। মানুষ যদি জানতো যে ওই ব্যক্তির মৃত্যু ওই জায়গায় হবে, তা তো সে তাকে গিয়ে জানিয়ে দিত। আর কোনো মানুষ যদি জানতো তার মৃত্যু কখন হবে, তাহলে তো তার মৃত্যুর সময় সেখানে যেতই না, বা সে একটা অন্যরকমের পদক্ষেপ গ্রহণ করত। তো এই বিষয়টা উনি বুঝতে পেরেছিলেন রবিতান্ত্রিক, যেখানে কিছু একটা আছে, কিছু একটা কিন্তু আছে। মেয়েটাকে আসলেই মারা গেছে, নাকি ওই মেয়েটাকে কোনো পিশাচ ছলে বলে কৌশলে হত্যা করেছে। কারণ যেহেতু ওই রাত্রেই অমাবস্যা, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে। যেহেতু প্যারানরমাল বিষয়ে ওনার আগ্রহ ছিল, কিছু একটা আন্দাজ তো করতে পেরেছিলেনই। তো যাই হোক, মেয়েটা মারা গেল। তো তখনকার সময়, ঘটনা তো অনেক আগের কথা, সেই পাকিস্তান পিরিয়ড, আর ওই সমস্ত এলাকা, পাহাড়ি এলাকাগুলোতে তো এরকম পোস্টমর্টেম করা, পুলিশকে জানানো, এই ধরনের কোনো ব্যবস্থা তো এরকম ছিল না ওই সময়টাতে। তো মেয়েটিকে নাকি গাছ থেকে নামানো হয়। ওই মেয়েটা যেখানে ঝুলছিল সেখানে কিন্তু এই রবিতান্ত্রিক গিয়েছিলেন। এরপর পরিবারের সদস্যরা ধর্মীয় রীতিনীতি শেষ করে, অতি দ্রুততার সাথে শেষ করে মেয়েটিকে শ্মশানের দিকে নিয়ে যেতে থাকে। তবে নিয়ে যেতে যেতে নাকি সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, মোটামুটি সন্ধ্যার পরে চিতায় তোলা হয়। তো চিতায় যখন আগুন দেওয়া হচ্ছিল, এক ফাঁকে গিয়ে ওই কাঠের টুকরোটি ওই চিতায় রেখে দেয় এই রবিতান্ত্রিক। এরপর উনি আবার আশ্রমে এসে পড়েন। তো আশ্রমে আসতে আসতে রাত প্রায় 1টা বেজে যায়। আসার পর অবশ্য আসার পথে কোনো ধরনের কোনো অতিপ্রাকৃত কোনো কিছু ঘটে নাই, এমনকি কোনো বন্য প্রাণীও তার সামনে পড়ে নাই। ওই সময়ে ওই গয়াতান্ত্রিক বলল, যারে বেটা, লাশ তো পোড়ানো হয়ে যাবে, তুই চলে আসলি, আসল পরীক্ষা তো দিতে হবে রে আজ রাতেই, যা ওখানে আবার যাবি। ওখানে যাওয়ার পর ওই কাঠটাই নিয়ে আসবি, কারণ এই কাঠটা পুড়বে না। সব কাঠ পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই কাঠটা পুড়বে না, এই কাঠটাই নিয়ে আসবি। এটা বলার পর গয়াতান্ত্রিক তাকে
কিছু তেল দেন, যে এই তেলটা শরীরে ভালো করে মাখিয়ে নে আর রওনা হয়ে যা। আর মনে রাখবি, তুই যদি তোর শুরুর কাজটা ঠিকঠাক মতো করতে পারিস, তাহলে আমি তোকে রক্ষা করার জন্য আমার অনুগত কয়েকটা পিশাচ জিনকে পাঠিয়ে দেব। কিন্তু তুই যদি এই প্রাথমিক কাজটা শেষ করতে না পারিস, তাহলে কিন্তু ওই পিশাচ জিনগুলো ওখানে যাবে না, ওরা গিয়েও লাভ হবে না, তুই বিপদে পড়ে যাবি। তো যাই হোক, গয়াতান্ত্রিকের পরামর্শ শুনে তেলটা নিয়ে উনি সারা গায়ে মেখে ওই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর ভয় তো পাওয়া যাবে না, আর ভয় পেলে তান্ত্রিক হওয়া যাবে না, এটা তো জানা জিনিস, এটা নতুন করে বলার কিছু নাই। ওখানে চলে আসছেন, গভীর রাত তখন। তবে শ্মশানে ঢোকার সময় যে পেছন থেকে কোনো অশরীরীর উপস্থিতি উনি টের পেয়েছেন, বিষয়টা এরকম না, একদম স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিক। শ্মশানের মধ্যে ঢুকে পড়ছেন। ঢোকার পর যেই জায়গাটাতে পোড়ানো হয়েছিল, তখনও সেখানকার মাটি কিছুটা গরম ছিল, কারণ রাতের বেলা তো পোড়ানো হয়েছে, তো ধরেন যে 3-4 ঘন্টা হয়ে গেছে পোড়ানো, তখন ওই কয়লাগুলো নিভে গেছে, কয়লাগুলো আর এক পাশে সরিয়ে ফেলা হয়েছে, ওইখানকার মাটিও কিছুটা গরম আছে। উনি ওই কয়লাগুলো কোথায় ফেলা হয়েছে, মূলত যেখানে পোড়ানো হয়েছে ওই জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে একটা শান বাঁধানো একটা জায়গার মতো ছিল, যার কারণে ওই কয়লা বা খড়িগুলো অন্য পাশে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখে আর কি। মূলত উনি ওই অংশে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তো খোঁজাখুঁজি করার পর খুব বেশিক্ষণ যে কষ্ট হয়েছে খুঁজতে, বিষয়টা এরকম না, অল্প সময় পরেই ওই কাঠের টুকরোটা উনি পেয়ে যান, ঠিক যেমনটা রাখা হয়েছিল বা যখন নেওয়ার সময় যেমনটা দেখেছেন এখনও ওইরকমই আছে। পার্থক্য হচ্ছে ওই ছাই কয়লার মধ্যে পড়ে থাকার কারণে কিন্তু ছাইটাই ভিতরে ঢুকে গেছে, এতটুকুই, আর কিছু না, একটুও পড়ে নাই। যখনই কাঠের টুকরোটা হাতে নিয়েছেন, আর তখনই মনে হলো চারপাশ থেকে নাকি সুরে অনেকে কান্না করছে। উনি কাঠটা হাতে নিয়েই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই পেছন দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়। যখন দৌড়াচ্ছিল তখন মনে হচ্ছিল পেছন থেকে দানবের মতো কিছু ছুটে আসছিল। তো জাস্ট 4 থেকে 5 মিনিট এইভাবে উনি শব্দটা পেয়েছেন পেছন থেকে, এরপরে একদম স্বাভাবিক হয়ে যায়। উনি একদম সরাসরি পেছন দিকে না তাকিয়েই ওই গয়াতান্ত্রিকের কাছে চলে আসেন। একটা পর্যায়ে এসে দৌড়াদৌড়ি করেন নাই, শেষ দিকে এসে হাঁটতে হাঁটতে ধীরে সুস্থ উনি চলে আসেন, আর পেছন থেকে আর কোনো সারা শব্দ উনি পান নাই। উনি যখন আসছেন, এসে দেখেন যে গয়াতান্ত্রিক ওই ঘরের সামনেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তার অপেক্ষাতে এই গয়াতান্ত্রিক ছিল। তো গয়াতান্ত্রিক তাকে জড়িয়ে ধরে আদর করে এবং বলে যে, সাব্বাস, তোর দ্বারাই হবে, বাঘের বাচ্চা, তোর আগে 3 জন এই কাজ করতে গিয়ে অসফল হয়ে ফেরত এসেছে, শুধু তুই পেরেছিস সফলভাবে কাজটা করতে। তোকে আমি আমার সব থেকে কাছের ছাত্র বানাবো, আমার জীবনে যত শিক্ষা অর্জন করেছি সব শিক্ষা তোকে দিয়ে যাব। এখন ঘরে যা, আর কাঠের টুকরাটা আমাকে দে, ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, তারপর যা করার দরকার আমি তোকে বলবো। তো উনি কিছু না বলে ওনার কথা মতো আশ্রমে ঢুকে ঘুমিয়ে পড়ছেন। পরদিন সকালবেলা উঠে তো গয়াতান্ত্রিকের কাছে গিয়েছেন। তারপর রবিতান্ত্রিককে দেখে গয়াতান্ত্রিক বলেন যে, বাবা বস। তো উনিও বসছেন। তখন এই ঘটনাটা আসলে কি হয়েছে, পেছনে কারা ছুটে আসছিল, ঘটনাটা কি হলো, এই কাঠের বিশেষত্ব কি, এই জিনিসগুলো ওই গয়াতান্ত্রিক বা গয়া দাদু বলতে শুরু করেন। তো ওই গয়া দাদু বলতে থাকেন যে, শোন, তুই যখন কাঠটা ধরছিস, পেছন থেকে যারা দৌড়ে আসার মতো একটা অবস্থা হয়েছিল, যেটা তুই শুনেছিস, এরা মূলত দুষ্টু পিশাচ শ্রেণীর জিন। যেহেতু তুই ওটা হাত দিয়ে ধরেছিস, পেছন থেকে ওই শব্দ আসার পরও তুই পেছন দিকে তাকাস নাই, তুই দৌড় শুরু করেছিস, এই জন্যই মূলত আমার অনুগত পিশাচ শ্রেণীর জিনরা তারা এগিয়ে গিয়েছিল। আর যখন ওরা এগিয়ে গিয়েছে, তাদেরকে তো তুই দেখিস নাই, ওরা এগিয়ে আসার কারণে ওই জিনগুলো পিছু হটে, কারণ ওই জিনদের থেকেও তোকে সাহায্য করতে এগিয়ে আসা জিনদের শক্তি অনেক বেশি ছিল। আর ওদের শক্তি বেশি থাকলেও ওরা তোর কিছুই উপকার করতে পারতো না, যদি খালি একবার পেছন দিকে তাকাতি আর ওই কাঠটা ধরার পর একবারের জন্য হলেও পেছন দিকে তাকাইতি, তাহলে কিন্তু ওরা আর কোনো উপকার তোকে করতে পারতো না। তখন ওদের থেকে ওই নিচু শ্রেণীর
কম শক্তিশালী পিশাচদের শক্তি বেশি হয়ে যেত তোর ক্ষতি করার জন্য। যেহেতু তুই পারছিস, এই জন্য ওরাও তোকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, আর ওরা ওই দুষ্টু পিশাচগুলো পালাই গেছে। এর আগে 3 জন কি করেছিল, এইটা যখন রবিতান্ত্রিক জিজ্ঞেস করেন, তখন ওই গয়া দাদু বলেন যে অন্য 3 জন কাঠের টুকরো হাতে নেওয়ার পর যখন কান্নাকাটির আওয়াজ আসছে, তখন এরা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ওই কাঠের টুকরো ওখানে ফেলে রেখেই নাকি দৌড় দিয়েছে। তখন ওই পিশাচ জিনগুলো ওদের ক্ষতি করেছে বলতে জানে মারে নাই, তবে ক্ষতি করেছে, হাত পা ভেঙে দিয়েছে। তবে ওরা সকলেই এখনও নাকি প্রাণে বেঁচে আছে, মানে ওই দাদু এটাই বলেছিলেন আর কি ওই সময়। এরাও ছাত্র হতে আসছিল, খুব সাহসী ছিল, অনেক অনুনয় বিনয় করে, এই যে রবিতান্ত্রিকের মতোই আর কি, অনেক অনুনয় বিনয় করে নাসর বান্দা, ছাত্র হবেই, শিখবেই এগুলা, ওইভাবে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। কাঠ আনতে গিয়েই তাদের সব জেদ আগ্রহ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই বিষয়গুলো বলেন আর কি গয়া দাদু। এরপর রবিতান্ত্রিক বলেন যে আচ্ছা, এই কাঠের টুকরো দিয়ে কি হবে? তখনই বলেন অনেক কিছু হবে, সময় আসলে দেখতে পারবি। আগামী অমাবস্যায় এই কাঠ দিয়ে আমরা অনেক বড় একটা শক্তিকে বশ করব। তবে আগামী অমাবস্যার আগে তোকে অনেক কিছু শিখতে হবে। প্রায় 1 মাস সময় আছে, তো তোকে ছোট বড় বেশ কিছু বিদ্যা অর্জন করতে হবে। এগুলো আমি আস্তে আস্তে শিখাই দেব। তো এই 1 মাসের মধ্যে রবিতান্ত্রিক বেশ কিছু ছোটোখাটো বিদ্যা শিখে ফেলেন। ওই গয়া দাদু, মানে গয়াতান্ত্রিক বা গয়া কবিরাজ যিনি, উনি এইগুলো তাকে শেখান। 1 মাস পার হয়ে যায়, অমাবস্যার রাত চলে আসে। তখন এই রবিতান্ত্রিক আর গয়া দাদু রওনা দেন সেই শ্মশানের উদ্দেশ্যে। রবিতান্ত্রিক দেখেন যে গয়া দাদুর হাতে একটা কালো মোড়ক, আর এক হাতে ওই কাঠের টুকরো, আর কিছু জিনিসপত্র আছে। তো ওনারা চলে আসেন শ্মশানে। আসার পথেও কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, একদম শুনশান নীরবতা, কোনো কিছু ওনারা ফিল করেন নাই। গল্প করতে করতে চলে আসছেন। তো শ্মশানে আসার পরও আশেপাশে কোনো প্যারানর্মাল এন্টিটির উপস্থিতি ওনারা ওই সময় বুঝতে পারেন নাই। তো ওখানে আসার পর একটা বৃত্ত আঁকেন, একটা মোমবাতির মতো ছিল সেটা জ্বালান আর কি। এরপর একটা বৃত্ত আঁকেন। তো বৃত্তের ভেতরে আবার একটা স্টার, মানে তারার মতো চিহ্ন আঁকেন। এর উত্তর দিকে আর একটা বৃত্ত আঁকেন, সেখানে এই রবিতান্ত্রিককে বসতে বলেন। এরপর ওই গয়া দাদু বলেন যে আমি এখন সাধনায় বসবো, একটু পর একটা জিনিস আসবে, সেটা তুই দেখতে পাবি। আর এই জিনিসটা তোকে কিন্তু কিছু প্রশ্ন করবে, তুই সবগুলোর উত্তরে হ্যাঁ বলবি। মনে রাখিস, যদি একবার না বলিস তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রবিতান্ত্রিক বলেন যে কি শক্তি আসবে, ওই শক্তিটা কি পিশাচ? তখন গয়া দাদু বললেন, আরে বেটা, এটা শুধু পিশাচ না, পিশাচের উপরেও যদি কিছু থাকে সেইটা। মনে রাখবি, এরা হচ্ছে পাতালের শক্তি, এরা মাটির নিচে থাকে, এরা সাধারণত বাইরে বের হয় না। এদেরকে বের করার একটা বিশেষ পদ্ধতি আছে। এই পদ্ধতিটা আমি তোকে পরবর্তীতে কোনো একটা সময় জানাই দেব, যদি আমি মনে করি। তুই কিন্তু খবরদার বৃত্ত থেকে বের হোস না, যদি বের হোস সাথে সাথে কিন্তু মারা পড়বি। তো রবি দাদুও তো বৃত্তের ভিতরে বসে আছে আর চিন্তা করছেন, যেহেতু গয়া দাদু পাশে আছেন, আর খুব একটা বেশি চিন্তার কিছু নাই। রাত আনুমানিক কয়টা এটা আসলে বুঝতে পারেন নাই, তবে আনুমানিক 12টার পরে হবে আর কি, এমনটাই চিন্তা করেছিলেন এই রবিতান্ত্রিক। এদিকে ওই গয়া দাদু বসে বসে কী যেন মন্ত্র আওড়াচ্ছেন, এটা অবশ্য বুঝতে পারছেন না এই রবিতান্ত্রিক। ঘণ্টাখানেকের মতো এরকমটা পড়েছিলেন। ঘণ্টাখানেক পরই মনে হলো আশেপাশে সব কিছু যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে, ঝড় উঠে আসছে এরকম কিছু। এর আগে যে একদম শুনশান নীরব শান্ত পরিবেশ ছিল, বিষয়টা এরকম না। চিন্তা করেছিলেন এখানে ভয়ঙ্কর আকৃতির কোনো একটা দানব এসে হাজির হবে, কিন্তু ওনাকে নিরাশ করে দিয়ে একটা অদ্ভুত জিনিস সামনে আসে। 5 থেকে 6 ইঞ্চি উচ্চতার বাচ্চাদের মতো দুটো এন্টিটি আসে, দেখতে খুবই সুন্দর। কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল জলজ্যান্ত দুটি পুতুল এসেছে। আর এত সুন্দর যে তাকিয়েই থাকতে মন চায়, মনে হচ্ছে এদেরকে কোলে নিব, এমন একটা অবস্থা আর কি। এদের সাথে গল্প করতেও ভালো লাগবে।
অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা দুইজন একসাথে কথা বলে ওঠে, আর তাদের কথা শুনে মনে হচ্ছিল 30 থেকে 40 জন মানুষ যদি একসাথে কথা বলে কেমনটা শোনা যায়, ঠিক ওই রকম। তাদের কণ্ঠটা ছোট বাচ্চারা যেভাবে কথা বলে, অনেক সময় দেখা যাচ্ছে না যে আমরা দেখি যে অনেক ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে পাকনা পাকনা কথা বলে, খুব মজা লাগে শুনতে। মনে হচ্ছে যে এরকম ছোট ছোট দুটো বাচ্চা, দুটো পুতুলের মতো দুটো বাচ্চা সুন্দর করে পাকনা পাকনা কথা বলছে। কথা শুনে ভালোই লাগছিল, আবার কিছুটা ঘাবড়েও যাচ্ছিল। ওরা এসে কিন্তু খুব ভদ্রতার সাথে খুব মোলায়েম স্বরে কথা বলছে। ওই গয়া দাদুকে বলছে যে দাদু আমাদেরকে কী জন্য ডেকেছেন? দাদু তখন বলে ওঠে, তোমাদের কী জন্য ডেকেছি বুঝতে পারছো না? আমাকে সাহায্য করতে হবে তো। ওরা বলে, দাদু কীরকম সাহায্য করবো বলেন? দাদু বলেন, আমি যা কিছু করব, যা কিছু করতে চাইবো সব কাজ সফল করতে হবে তোমাদের। ওরা বলে ওঠে যে আহারে আমাদের বয়েই গেছে, তোমাকে কেন সাহায্য করব? দাদু বলে ওঠেন, আমি তোমাদেরকে বেগুনি চন্দন গাছের কাঠ দিয়ে আহ্বান করেছি, তাই আমাকে সাহায্য করবে। এমনভাবে কথোপকথন হচ্ছে, মনে হচ্ছে যে ছোট বাচ্চাদের সাথে আমরা যেভাবে অনেক আহ্লাদে কণ্ঠে কথা বলি না, ওইভাবেই কথা হচ্ছে। রবিতান্ত্রিক মজাই পাচ্ছিলেন কথাগুলো শুনে, মুচকি মুচকি হাসছিলেন আর চিন্তা করছিলেন যে এই বলে পিশাচ, এরা নাকি পাতালে থাকে, এরা নাকি পিশাচদেরও অনেক উপরে অবস্থান করে। কি এই দুটোকে এক আছাড় দিলে তো এখানেই শেষ, তো পায়ের নিচেই পিষে ফেলা যায় এই দুটাকে। এরা বলে আবার কেমন পিশাচ, কেমন শক্তিশালী। দাদু কি মজা করলো নাকি আমার সাথে? তো উনি এটা দেখছেন। এরপর ওরা দাদুকে বলে যে তুমি বেগুনি চন্দন গাছের কাঠ নিয়ে আসছো, ও ভালো কথা। তো এই কাঠটা কে নিয়ে আসছে তোমার কাছে? আর এই কাঠটা দিয়ে আমাদেরকে আহ্বান করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা নিশ্চয়ই জানো। কোন ধরনের লাশের চিতার মধ্যে কাঠ ফেলতে হবে, কিভাবে আনতে হবে, এটা তুমি জানো। তো এই কাঠটা কে আনছে? তোমার সাক্ষী আছে? তখন ওই গয়া দাদু বলে, হ্যাঁ, যে আনছে সে আমার সাথে আছে, আমার সাক্ষীও আছে। তখন বলে যে কে আনছে বলো? এই যে আমার পাশে ছেলেটা বসে আছে রবি, ও আনছে। তখন প্রথমবারের মতো এই দুটো অবয়ব এই রবিতান্ত্রিকের দিকে তাকায়, খুব সুন্দর চাহনি ছিল। তাকে বলে যে তুমি এই কাঠ আনছো? তখন রবিতান্ত্রিক খুব স্বাভাবিকভাবে বলে, জি আমি এই কাঠ আনছি। তখন আরও কিছু প্রশ্ন করে যে লাশটা ছেলের ছিল না মেয়ের ছিল, কখন সময়টা কখন ছিল, কিভাবে মারা গেছে, এরকম অনেকগুলো প্রশ্ন করে। কিছু কিছু প্রশ্ন আসলে এমন ছিল যেগুলো বুঝতে পারছিল না এই রবিতান্ত্রিক, কিন্তু সেগুলোর উত্তরে হ্যাঁ হ্যাঁ এগুলো বলছিল। এরপরে তখন ওই দুইটা অবয়ব তারা বলে যে আচ্ছা দাদু তোমার সাক্ষী কই? তখন দাদু বলেন যে আশেপাশে আমার অনুগত অনেকগুলো পিশাচ দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করো যে সত্য কিনা, তারা তো তোমাকে মিথ্যা বলবে না। এরপর নাকি এই দুটো অবয়ব কোনো একটা দিকে তাকালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, এরপর বলল ঠিক আছে বুঝলাম, এখন তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর কীভাবে যেন কি এমন ধরনের কিছু কথাবার্তা বললো, এটা অবশ্য রবিতান্ত্রিক বুঝতে পারে না। এমন সময় এমন ধরনের কিছু কথা হয় না যে পরিবারে এমন কিছু কথা হচ্ছে যেই বিষয়গুলোর সাথে আমরা কানেক্টেড না, বা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। হয়তোবা শব্দগুলো আমরা শুনতে পারি, কিন্তু এটা যে কোন বিষয়ে হচ্ছে এইটার মর্মার্থ আমরা বুঝতে পারি না। ওরকম টাইপের কিছু কথা হয়। কথা বলার পর ওরা হাঁটতে হাঁটতে অন্ধকারে কোথায় যেন চলে যায়। এরপর দাদু বলে যে এখন কিন্তু বের হওয়া যাবে না, ভোরের আলো ফোটার পর বের হতে হবে। ভোরের আলো ফোটার পর দাদুও বৃত্ত থেকে বের হন। এরপর এই রবিতান্ত্রিককেও বের হতে বলেন। এরপর রবিতান্ত্রিক বলে আচ্ছা দাদু বলেন তো এই দুইটা জিনিস কি ছিল? এরা তো খুবই সুন্দর, এরা না পিশাচদেরও অনেক উপরে অবস্থান করে, এইটা কিন্তু এ কি দেখলাম, এ তো কিছুই না, এদের আবার শক্তি কিসের? তখন গয়া দাদু বললেন এখন না রে বাপু, পরে বলবো,
চল আগে আশ্রমে যাই, একটু বিশ্রাম করি, সারা রাত জেগে আসি, একটু ঘুমাই, খাওয়া দাওয়া করি, এরপরে বলবো। এরপর ওরা আশ্রমে চলে আসছেন। আশ্রমে আসার পরে যার যার ঘরে চলে গেছেন। দুপুরের দিকে দাদু নিজেই এই রবিতান্ত্রিকের যে ঘরটা উনি দিয়েছিলেন আর কি, সেই ঘরে আসেন। তখন অবশ্য রবিতান্ত্রিক ঘুমাচ্ছেন। ঘুম থেকে ডেকে তোলেন, এরপর বলতে শুরু করেন যে শোন, কালকে যেই দুটো অবয়বকে দেখেছিলি, তান্ত্রিকরা এদেরকে বলে হচ্ছে লিলিপুট। এরা উচ্চতায় 6 ইঞ্চির বেশি হয় না। তবে তুই এদেরকে অতি সাধারণ মনে করছিস না? না, এরা সাধারণ কোনো পিশাচ নয়, এরা পাতালে থাকে। এদেরকে কিন্তু বশ করা যায় না। তুই মনে করিস না যে এদেরকে আমি বশ করছি। এদেরকে ডাকা যায়, এদেরকে আহ্বান করা যায়, এদেরকে কোনো কাজ করার দায়িত্ব দেওয়া যায় নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, কিন্তু বশ করা যায় না। একটু বুদ্ধি খাটায় এদেরকে দিয়ে কাজ করাইতে হয়, এই আর কি। কিন্তু বশ করার দুঃসাহস কেউ করে না। আর এরা যে কাজে হাত দেবে সে কাজ 100% সফল হয়। এদের সাথে লড়াই করার ক্ষমতা অনেক পিশাচের থাকেই না। অনেক শক্তিশালী পিশাচও এদের সাথে লড়াই করার সাহস করে না, সাহস করলেও হেরে যায়। এদের শক্তি যে কত, এইটা শুধু পিশাচরা বলতে পারে, যারা শক্তিশালী পিশাচ। এটা মানুষের ধারণার ভিতরে এটা নাই। এদেরকে ডাকার একমাত্র পদ্ধতি হচ্ছে এই বেগুনি চন্দন গাছের কাঠ দ্বারা। আর শুধু বেগুনি চন্দন গাছের কাঠ দিয়ে ডাকলে কিন্তু হয় না, এটা পিশাচ সিদ্ধ করতে হয়। আর যেই পদ্ধতিতে পিশাচ সিদ্ধ করতে হয় তুই ওই পদ্ধতি অবলম্বন করে কাঠটা নিয়ে আসছিস, এই জন্যই শুধু এরা আসছে। আর এই যে বেগুনি চন্দন গাছ, এটা 100 বছরে একটা জন্ম নেয়। সাধারণ কোনো মানুষ এই গাছ কখনোই চিনতে পারে না, শুধু কিছু কিছু পাহাড়ে আর পাহাড়ের নির্দিষ্ট কিছু জায়গায় এই গাছ জন্মাইতে পারে। এই গাছের কাঠ সংগ্রহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। অনেক লোক মারফত খোঁজ খবর নিয়ে এগুলো সংগ্রহ করতে হয়, কিন্তু লোকে এটা চেনে না। এই গাছ চিনতে গেলেও 10 বছর সাধনা করতে হয়, তারপরও মানুষ ভুল করে, চেনা যায় না। এই গাছ সংগ্রহ করতে গিয়ে কত মানুষ যে বাঘের পেটে গেছে, ভাল্লুকের পেটে গেছে, তার ঠিক নেই। ভূতে না ধরলেও বাঘ, ভাল্লুক, সাপের কামড়, এতেই অনেক তান্ত্রিকের জীবন গেছে। কারণ অনেক দুর্গম এরিয়াতে এটা থাকে, এই জন্য। এটা সবার কাজ না। এরপর এই গয়া দাদু রবিতান্ত্রিককে বলেন যে বাবারে, এখন থেকে তোকে কঠিন সাধনা শুরু করতে হবে। এরপর তুই অনেক বড় সাধক হবি, এটা বলেন। এরপর চলে যায় প্রায় 5 বছর। এই 5 বছরে মোটামুটি অনেক কিছুই রবিতান্ত্রিক শিখতে পেরেছিলেন। এর মধ্যে অনেক পিশাচ সাধনাও শিখে অনেক ধরনের পিশাচকে বশ করে ফেলছেন। এর মধ্যে উনি জানতে পারেন কর্ণ পিশাচিনী ও যক্ষিণী বশ করলে অনেক শক্তি অর্জন করা যায়। এরপর দাদুকে বলছেন যে দাদু, আমি কর্ণ পিশাচিনী ও যক্ষিণী বশ করতে চাই। একথা শোনার সাথে সাথে দাদু বলেন যে খবরদার, ভুলেও কাজ করতে যাস না রে বাপ। তুই জানিস না এই কর্ণ পিশাচিনী আর যক্ষিণী এরা কি? এরা খুবই ভয়ঙ্কর প্রকৃতির পিশাচ, তোর জীবনকে একদম নরক বানায় ফেলবে। এদেরকে ডাকতে হলে কঠিন সাধনা করতে হয়। তবে মনে রাখিস, এদের যে সাধনা করার প্রক্রিয়া, এটা খুব নিচু প্রকৃতির সাধনা। এগুলা অনেক ভালো তান্ত্রিক যারা, তারা এগুলা করতে চায় না, কারণ এগুলো নিচু প্রকৃতির সাধনা। তবে সাধনাটা কঠিন, তবে এগুলার মর্যাদা অনেক নিচু। এই কারণে এত কষ্ট করে এই নিচু লেভেলের সাধনা কেউ করতে চায় না। আর এদেরকে ডাকতে হলে অবশ্যই গুরুর কথা মতো চলতে হয়। আর আমি গুরু হয়ে তোকে এই অনুমতি দিতে পারবো না। এদিকে রবিতান্ত্রিক 5 বছরে তো অনেক কিছু শিখে গেছেন। তার ভিতরে এক ধরনের অহংকারও কাজ করে, কারণ একমাত্র শিষ্য ওই সময় সেই ছিল, রবিতান্ত্রিক ছিল, এই গয়া কবিরাজের বা গয়াতান্ত্রিকের। চিন্তা করছে যে আমি তো অনেক কিছু শিখে ফেলছি, কেন আমাকে কর্ণ পিশাচিনী এবং যক্ষিণীর সাধনা সে শেখাবে না? নিশ্চয়ই এটা অনেক শক্তিশালী, মিথ্যা বলতেছে আমাকে, সে ইচ্ছা করে শেখাবে না। এক কথায় দুই কথায় তার সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে নাকি রবিতান্ত্রিক বলে যে দেখেন, আপনি আমাকে পারমিশন যদি নাও দেন কোনো সমস্যা নেই, আমার শিক্ষা কম আছে নাকি? আর আপনি তো পৃথিবীতে একমাত্র তান্ত্রিক না,
আমি অন্য তান্ত্রিকের কাছে যাব, তার কাছ থেকে শিখবো, আপনার কোনো সহযোগিতা লাগবে না। এরপর নাকি অনেক অনুরোধ করেন এই গয়া কবিরাজ যে বাবারে এর ভিতরে যাস না, আমার কাছে থাক, আরও অনেক কিছু শিখতে পারবি, কিন্তু এই নিম্ন প্রকৃতির জিনিসগুলো শিখিস না। এরপর রবি তান্ত্রিক আর এগুলা আসলে পাত্তা দেন নাই, গুরুর কথা না শুনেই রাগ করে ঝগড়াঝাটি করে কথা কাটাকাটি করে ওই আশ্রম ত্যাগ করে চিরকালের জন্য উনি চলে আসেন। তখন আবার উনি সিলেটে চলে আসেন। 5 বছর তো হয়ে গেছে, এসে দেখেন যে ওনার দাদি তো মারাই গিয়েছিল, তারপর তার মা মারা গেছেন, উনি আসার 4 মাস আগে ওনার মা মারা গেছেন। মৃত্যুর পূর্বে ছেলের মুখটা একবারের জন্য দেখতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। ওনার 2 বোন তারা ভালো আছে, অন্য জায়গায় আছে, আগে যেখানে থাকতেন তারা সংসার নিয়ে ভালো আছেন, তাদের বাচ্চা কাচ্চাও আগের থেকে বড় হয়ে গেছে এই 5 বছরে। তো নিজ বাড়িতে আসার পর 6 মাস বিভিন্ন মানুষের সাথে গল্পগুজব করছেন। এই 6 মাসের মতো উনি কোনো জাদুটোনা কিছু করেননি। এরপর আবার কি মনে করে চিন্তা করছেন যে আরে কর্ণ পিশাচিনীর চিন্তা করে গুরুর সাথে ঝগড়াঝাটি করে চলে আসলাম, এখন এইটার সাধনা তো আমাকে করতেই হবে। যেহেতু ওনার 2 বোন অন্য জায়গা ছিল, এখানে তো আর তার দেখাশোনার কেউ ছিল না। 2 বোনের সাথে আবার দেখা করেন, 2 বোনের সাথে দেখা সাক্ষাৎ করে বলেন যে আবার আমি একটা জায়গায় যাচ্ছি, আবার চলে আসবো। এরকম বলে আবার সেই নতুন শক্তির উদ্দেশ্যে উনি বেরিয়ে পড়েন। উনি চলে যান ভারতের কামরূপ কামাখ্যায়। শুনেছিলেন যে ওখানে নাকি অনেক তান্ত্রিক সাধক বাস করেন। সেখানে গিয়ে দেখলেন ঠিকই আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তান্ত্রিক সাধক আছে, তবে ওখানে গিয়ে উনি কিছু নাগা সাধু দেখেছিলেন, যারা কিন্তু কোনো পোশাক আশাক পরে না, সারা গায়ে ছাই মাখায় থাকে আর কি। এদেরকে দেখে উনি খুব অবাক হন। নাগা সাধুরা এমন এমন সমস্ত সাধনা করে যা কোনো মানুষ নাকি ভাবতেও পারে না। এমন একজন ব্যক্তিকে গুরু বানানোর জন্য খুব উঠে পড়ে লাগছেন আর কি এই রবিতান্ত্রিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সে কোনোভাবেই দীক্ষা দেয় না, মানে তাকে শিষ্য বানাবেই না। এরপর আরও কিছু নাগা সাধুর খোঁজ খবর করেন, তারা কেউই এই রবিতান্ত্রিককে ছাত্র বানাতে চায় নাই। তাদের একটাই কথা ছিল যে তাদের ছাত্র তারাই হয় যারা একদম ছোট বয়স থেকে তাদের সাথে থাকে। বিশেষ করে এই ছোট বাচ্চারাও যাদেরকে এই নাগা সাধুরা পছন্দ করেন বিশেষ বিশেষ কিছু কারণে, শুধু তাদেরকেই শিক্ষা দিবেন, তাছাড়া দিবেন না। এছাড়া যে বয়স হলেও যে নাগা সাধু হওয়া যায় না, বিষয়টা এরকম না, হওয়া যায়, কিন্তু এরা বানাবেন না, সাফ সাফ জানাই দেন। কি আর করা, নাগা সাধুর কাছ থেকে কোনো দীক্ষা না পেয়ে এরপর এক অঘরী সাধকের শরণাপন্ন হন। এই অঘরী সাধক অবশ্য তাকে শিষ্য বানান। এরপর তার কাছ থেকে কালো জাদুর নতুন নতুন কৌশল শিখতে থাকেন। আর এই অঘরী সাধক উনি কর্ণ পিশাচিনী বশ করার শিক্ষা পেয়ে যান। তবে উনি যক্ষিণী বশ করার পদ্ধতি জানতেন না, শুধু কর্ণ পিশাচিনী বশ করার শিক্ষা উনি জানতেন। এরপর কর্ণ পিশাচিনী নাকি বশ করে ফেলেন, তবে কিভাবে বশ করছেন এই বিষয়ে আর রবিতান্ত্রিক বলেন নাই। উনি কর্ণ পিশাচিনী বশ করার পর আবার বাংলাদেশে চলে আসছেন। চট্টগ্রামের একটা স্থানে উনি একটা দরবার খুলে বসছেন, একটা আস্তানা খুলে বসছেন। ধীরে ধীরে মানুষ আসতে শুরু করে ওনার কাছে। মানুষের এই ভূত প্রেত রিলেটেড বিভিন্ন সমস্যাগুলো কর্ণ পিশাচিনীর সাহায্য নিয়ে সমাধান করার চেষ্টা করতে থাকেন। কালো জাদু, বান মারা, বশীকরণ, সব ধরনের কাজ উনি করতে পারতেন। এভাবে চলে যায় বেশ কিছু বছর, অনেক টাকাও উপার্জন করে ফেলেছেন। তখন ওনার বয়স 40 থেকে 41 বছর হয়ে গেছে আর কি। এই সময় মানে অনেকগুলো বছর পার করে ফেলছেন। তো এর মধ্যে উনি একটা ভিন্ন প্রফেশনে ঢুকে পড়েন। কারণ এরকম তান্ত্রিকগিরি করলে কেমন যেন মনে হচ্ছে যে টাকা পয়সা খুব একটা হয় না, আরও বেশি টাকা পয়সা কীভাবে কামানো যায়, অন্য প্রফেশনে ঢুকে এই চিন্তা করছেন। এরপর ওনার কাছে এক রোগী আসে যে ছিল মাদক ব্যবসায়ী। মূলত চট্টগ্রাম এরিয়াতে, পুরো চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়াতে সীমান্ত পার হয়ে যে মাদকগুলো আসে, এই মাদকগুলো মূলত বড় বড় যারা হোতা আর কি, তার মধ্যে একজন ছিল ওই ব্যক্তি। তবে এই ব্যক্তি যখন আসছে তার সাথে একটা মেয়ে আসে, তারই মেয়েটার বয়স ছিল 18-19 বছর, তখনও বিয়ে শাদী হয় নাই। মেয়েটা ছিল শ্যামবর্ণের, দেখতে খুব সুন্দরীও না, আবার দেখতে খারাপও না, এরকম আর কি।
মেয়েটাকে নিয়ে আসার পর ওই মাদক ব্যবসায়ী বলছে এটা আমার একমাত্র মেয়ে, ওকে কেউ বান মারছে বলে আমরা অনুমান করি। আপনি একটু দেখেন তো। সত্যি এই রবিতান্ত্রিক দেখেন যে এই মেয়েটাকে একটা মরণ বান মারা হয়েছে, খুবই শক্তিশালী একটা বান। তখন রবিতান্ত্রিক বলেন যে আপনার মেয়ের সাথে কি কোনো ছেলের সম্পর্ক ছিল? সে কি ওই ছেলেকে কোনোভাবে প্রতিশ্রুতি দিয়েও তাকে দূরে সরে ফেলে দিছে, এরকম কিছু? ওই মেয়ে বলে না, এরকম কিছু না, তার সাথে কোনো ছেলে টেলের সম্পর্ক এখন পর্যন্ত নাই, পরিবার তাকে যেখানে বিয়ে দেবে সেখানেই করবে। এটা শোনার পর রবিতান্ত্রিক একটু চিন্তিত হয়ে পড়েন যে এই মেয়েটাকে তাহলে কেন এবং কে বান মারল, এটাকে বুঝতে হবে। এরপর পিশাচদের সহযোগিতায় এই তথ্যটা উদ্ঘাটন করতে পারলেন। সেটা হচ্ছে ওই মাদক ব্যবসায়ীর বিশাল ভূসম্পত্তি ছিল আর কি, এই ব্যবসা বাণিজ্য করেই আর কি সে এগুলো অর্জন করছে। এই মাদক ব্যবসায়ীর যে বড় ভাই, তার আবার একটাই ছেলে। এখন এই যে মাদক ব্যবসায়ী যিনি, উনি কোনো কারণে যদি মারা যান তাহলে তার মেয়ে তো সম্পত্তি পাবে। আর মাদক ব্যবসায়ী যেই কাজগুলো করেন এই কাজগুলোতে ঝুঁকি তো থাকে বেশি, যে কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তে পারেন, এরকম অনেক ধরনের সমস্যা তো হবেই। পুলিশের হাতে ধরা পড়তে পারেন, জেল হয়ে যাবে। আর অপেক্ষা ছিলেন কবে পুলিশের হাতে ধরা পড়বে, ধরা পড়লে টাকা পয়সা খরচ করে কোনোভাবেই যেন সে বের হইতে না পারে সেই চেষ্টা করবে। আর এই মেয়েটাকে যদি মেরে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সব সম্পত্তি তার ছেলে পাবে। ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। তখন ওই ছেলেটাকেই তার বাবা বলে যে তুই এরকম খোঁজখবর নিয়ে দেখ মেয়েটাকে বান মারা যায় কিনা, মেয়েটাকে মেরে ফেল। আর আমরা সরাসরি করে খুন খারাপির ভিতরে যেতে পারবো না, তাহলে সমস্যা হবে, তাহলে আমার সুনাম ক্ষুণ্ণ হবে, এই জন্য এইসব ঝামেলায় যাব না। আর যে মাদক ব্যবসায়ী তারও তো অনেক প্রভাব প্রতিপত্তি আছে, তারও পরিচিত অনেক শক্তিশালী আন্ডারওয়ার্ল্ডের ডনগুলা আছে, তারাও তো এটা নিয়ে নাড়াচাড়া করবে, তখন তো একে অন্যের সাথে যুদ্ধ করে সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং এমনভাবে মারতে হবে যেন কেউ কিছু টের না পায়। এই কারণেই মূলত তার আপন ভাতিজা এই কাজ করেছে। আর এই কাজ এমনভাবে করেছে আর একজন পাহাড়ি তান্ত্রিককে দিয়ে। এই বান কাটাটা খুব কঠিন, খুব শক্তিশালী একটা বান মারছে আর কি। তবে রবিতান্ত্রিক উনি ওনার জানা বিভিন্ন বিদ্যা প্রয়োগ করে এই বানটা কাটান। কাটাতে নাকি ওনার খুব কষ্ট হয়েছিল, সময় লাগে নাই, তবে খুব কষ্ট হয়েছিল। অনেক কঠিন কঠিন পিশাচদের ইনস্ট্যান্ট সাহায্য নিতে হয়েছিল, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়েছে। তারা বলছে যে এইভাবে এইভাবে করতে হবে। যখন বানটা কেটে গেল, মেয়েটা নাকি বলে যে তার মনে হলো যে তার শরীর উপর থেকে বিশাল একটা পাথর সরে গেল, তার শরীরে জ্বলে পুড়ে যাচ্ছিল। এই ঘটনা যখন ঘটলো, মাদক ব্যবসায়ী তো খুব খুশি হয়ে গেলেন রবিতান্ত্রিকের উপরে। তখন সে কী করলো, বলল যে আমি আসতেছি, মেয়েটাকে বাসায় রেখে আসি। মেয়েটাকে বাসায় রেখে আসে, মাঝখানে হয়তো 1 ঘন্টার মতো গেছে আর কি। দেখা গেল একটা ব্যাগ নিয়ে আসছে। ব্যাগ নিয়ে আসার পর ওই সময় কিন্তু যে 1000 টাকার নোট ছিল না, তখন সর্বোচ্চ নোট ছিল 500 টাকা। এই 500 টাকার 20টা বান্ডিল, মানে 10 লক্ষ টাকা এই রবিতান্ত্রিককে দেন। রবিতান্ত্রিক এই প্রথম জীবনে এত টাকা একসাথে দেখলেন। মনে হচ্ছিল যে ওই সময় যদি 1 কোটি টাকাও চাইতো ওই লোকটা তাই দিত। রবিতান্ত্রিক এতগুলো টাকা একসাথে দেখে তার মনের মধ্যে মারাত্মক একটা লোভ কাজ করে, যারে এই ব্যবসায় এত টাকা, এই তান্ত্রিকগিরি করে জীবনকে একদম তছনছ করে দিয়ে কী লাভ, দেখি ভিন্ন কিছু করা যায় কিনা। তখন ওই মাদক ব্যবসায়ীকে আর একটা কাজের একটা অফার দেন উনি, মানে রবিতান্ত্রিকই। উনি উস্কান যে আপনার মেয়েকে, আপনার ভাতিজা বিনা কারণে, একটা নিষ্পাপ মেয়েকে আপনি অন্য কাজ করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার মেয়ে তো কোনো অপরাধ করে নেই, সম্পত্তি দখলের জন্য আপনার ভাতিজা আপনার মেয়ের উপর এরকম মরণ বান মারছে। আপনার ভাতিজা তো বেঁচে থাকার অধিকার হারায় ফেলছে, আপনি কি চান না আপনার ভাতিজার উপর প্রতিশোধ নিতে? তখন ওই মাদক ব্যবসায়ী বলতে হ্যাঁ চাই, অবশ্যই চাই, কেন চাবো না। তখন বলেন যে আমি এই কাজে সাহায্য করতে পারি।
আপনি বললে একদিনের ভেতরে আপনার ভাতিজাকে বান মেরে ফেলবো। এই বান কাটানোর ক্ষমতা বাংলাদেশের কারো নেই। আর বাংলাদেশের বাইরে ওকে নিতেই ও শেষ, ও পথেই শেষ। এই কথা শোনার সাথে সাথে তখন বলে ঠিক আছে, মারেন, যা থাকে কপালে। ওই সময় ইনস্ট্যান্ট বান মারা হয় ওই ছেলের উপরে। পরের দিনই মৃত্যুর খবর আসে। যখনই খবর আসে 5 লক্ষ টাকা, 500 টাকার 10টা বান্ডিল, আগে তো 20টা বান্ডিল, মানে 10 লাখ টাকা, এরপরে আরও 5 লাখ টাকা এনে দেয়। দেওয়ার পর বলে যে আপনার কাজ আমি খুব খুশি হয়েছি, সেটা মারা গেছে, কেউ কিছু বুঝতে পারে নাই, আর বুঝলেও কিছু করার নাই এখন। আর এখানে তো আর আইনগত কোনো ঝামেলাই নেই বাংলাদেশের প্রচলিত আইনে। এরপর মূলত এই রবিতান্ত্রিক একটি অফার দেন ওই মাদক ব্যবসায়ীকে, বলে শোনেন ভাই, আসেন আমরা দুজন মিলে একসাথে কাজ করি। সেটা হচ্ছে আপনার এই কাজে তো অনেক প্রতিপক্ষ আছে, আমি আপনার প্রতিপক্ষদেরকে বান মেরে একদম শেষ করে দিব। আপনি আপনার পার্টনার বানাই নেন আমাকে, আমি আমার জানা বিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করব, এভাবে আমরা আগাই যাব। প্রথম দিকে নাকি ওই মাদক ব্যবসায়ী রাজি হয় নাই, তবে রাজি হইতে আর বেশিক্ষণ সময় লাগে নাই, একটা পর্যায়ে উনি রাজি হয়ে যান যে ঠিক আছে। এরপর থেকেই শুরু হয় এক মৃত্যুর খেলা। প্রচুর টাকা আসতে থাকে। অন্য রুগীগুলো খুব একটা দেখতেন না, সময় পেতেন না, টাকা গুনতেই তার দিন পার হয়ে যেত। প্রচুর টাকা, এত টাকা যে টাকার বিছানায় শুয়ে থাকার মতো অবস্থা। মানুষ মারা তো ওনার বাম হাতের খেলা। যখনই কোনো মানুষের নাম ঠিকানা এনে ওই মাদক ব্যবসায়ী এসে দিতেন, তখনই তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যেত, এমন একটা অবস্থা। বান মেরে ফেলতেন। আর এই মানুষদেরকে যারা মারতেন আর কি, এরাও কিন্তু ভালো মানুষ না, এরাও মাদক ব্যবসায়ী, মানে তার প্রতিপক্ষ। তারা তাও মানে ধার্মিক লোক না যে ওনারা একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন, এনারাও দুষ্টু লোক, তার প্রতিপক্ষ। এভাবে নাকি তার প্রতিপক্ষরা বিভিন্ন রোগে ভুগে অল্প সময়ের মধ্যে মারা যেত। একটা সময় অবৈধ অস্ত্র তার কাছে চলে আসে। অবৈধ অস্ত্র উনি কাছে রাখতেন। ক্ষমতা থাকলে যেটা হয় আর কি, বা এই কাজের সাথে জড়িত থাকলে যেটা হয়, একটা সময় নাকি ওই মাদক ব্যবসায়ীর প্রতিপক্ষ ধীরে ধীরে বুঝতে পারে যে ঘটনাটা কি, কেন এমনটা হচ্ছে। এরাও ভারতের এক অঘরীতান্ত্রিকের শরণাপন্ন হয়েছে। সেই অঘরীতান্ত্রিক বলে যে এগুলোর তো পিশাচ চালান করে হত্যা করা হয়েছে। তখন ওই অঘরীতান্ত্রিককে দিয়ে অনেক শক্তিশালী একটা পিশাচকে চালনা করা হয়। অদ্ভুত ব্যাপার এবং রহস্যময় ব্যাপারও বলতে পারি, ভয়ঙ্কর ব্যাপারও বলতে পারি। ওই পিশাচটা প্রথম যে কাজটি করেছিল সেটা হচ্ছে যে এই রবিতান্ত্রিকের যে পার্টনার, এই পার্টনারকে এবং তার পুরো পরিবারকে একসাথে হত্যা করেছিল। সেটা কিভাবে, এটাও এক রহস্যের ব্যাপার। সেটা হলো যে পরিবার নিয়ে একটা গাড়িতে ঘুরতে বের হয়েছিল, আর এই গাড়িটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নাকি বিস্ফোরিত হয়। ইঞ্জিন ব্লাস্ট করছিল, পুরো গাড়িতে আগুন ধরে গিয়েছিল, পুরো পরিবার একসাথে ওই গাড়ির মধ্যে শেষ হয়ে গিয়েছিল। মানে ওই পরিবারে আর কেউ অবশিষ্ট ছিল না। ড্রাইভার তো মরছেই, তারপরে ওই মাদক ব্যবসায়ী মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তার মেয়েটা একটাই মেয়ে ছিল, সেও মারা গেছে। এইভাবেই পুরো পরিবার শেষ। এরপরে ওই পিশাচটা এই রবিতান্ত্রিকের পিছনে পড়ে যায়। রবিতান্ত্রিকের অধীনে থাকা প্রত্যেকটা পিশাচকে একে একে হত্যা করতে থাকে। এমনকি তার অধীনে থাকা সেই কর্ণ পিশাচিনীকেও বন্দি করে ফেলছে। কর্ণ পিশাচিনী এরা কিন্তু একটা বংশ, একক কোনো ব্যক্তি না, তো এরা জন্মগতভাবে শক্তিশালী। যেই কর্ণ পিশাচিনীটা এই রবিতান্ত্রিকের আন্ডারে ছিল তাকে বন্দি করে ফেলছে, তাহলে ওই পিশাচটা কত শক্তিশালী। কোনোভাবেই কিছু করতে পারছিলেন না। অনেক সাধনা করে অর্জিত এই সমস্ত পিশাচগুলোকে একে একে হত্যা করছে। এভাবে দিন পার হয়ে যাচ্ছে। মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই ওনার সব শেষ। ওনার সাধনা অর্জিত পিশাচগুলো শেষ, সব শেষ। এইবার উনি অতিষ্ঠ হয়ে গেছেন। কোনোভাবে ওনার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ওই পিশাচকে আর আটকাতে পারতেছেন না।
বাধ্য হয়েই আবার সেই গয়াতান্ত্রিকের কাছে ছুটে গেছেন। যাই দেখেন যে উনি মৃত্যু পথযাত্রী, অনেক বয়স হয়ে গেছে। তারপর ওনাকে দেখে বলেন যে, কিরে তুই বেঁচে আছিস, আয় আয় ভিতরে আয়। তখন ওই গয়াতান্ত্রিক বলেন যে, কেন আসছিস বল, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছিস, নাহলে তো আমার কাছে আসতি না। তখন এই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলেন। তখন ওই গয়াতান্ত্রিক বলেন যে, আমি সব বুঝতে পারছি, তবে যতটুকু বুঝছি তাতে আমি এতটুকু বলতে পারি, তোর উপর ভয়ঙ্কর যে পিশাচটা চালনা করা হয়েছে এইটা এতটাই ভয়ঙ্কর, এটা একটা মহিলা পিশাচ বা পিশাচিনী, একে দমন করা খুব কঠিন। একে বুঝায় অন্য জায়গা পাঠায় দেওয়া যায়, এর সাথে যুদ্ধ করে একে পরাস্ত করা যায়, কিন্তু একে হত্যা করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। আর একে যদি কোনো কারণে কেউ হত্যা করেও, তাহলে এর মতো আরও শত সহস্র এসে যখন উপস্থিত হয়, তখন এদেরকে আটকানোর ক্ষমতা কারো নেই। তোকে এমনই একটাই ধরছে। সুতরাং এই বিষয়ে শুধু যদি কেউ যুদ্ধ করতে রাজি হয়, সেটা হচ্ছে ওই যে লিলিপুট, মনে আছে 6 ইঞ্চি, ওইটা, ওরা তোকে হেল্প করতে পারবে। তখন রবিতান্ত্রিক বলেন যে, গুরুজি এত বড় বড় পিশাচগুলোকে মেরে ফেললো ওরা, এখন কি না এই 6 ইঞ্চির পিশাচের শরণাপন্ন হইতে হবে? আমার তো বিশ্বাস হচ্ছে না যে ওরা এটাকে ঠেকাতে পারবে। তখন ওই গুরুজি বলেন যে, তুই তাদেরকে যেই হালতে দেখছিস, মূলত ওই সময় তুই তন্ত্রমন্ত্রের জগতে আসিস নাই, তুই কোনো তন্ত্র শিক্ষা গ্রহণ করিস নাই, তখন তোর অন্তর ছিল পবিত্র, এই জন্য তুই তাদেরকে ওই অবস্থায় দেখছিস। কিন্তু এরপরে যেই অবস্থায় দেখবি, সেটা দেখার জন্য কিন্তু তুই প্রস্তুত থাকবি না। কিন্তু তোকে বলে দিলাম যাতে করে তুই মনে মনে প্রস্তুতি নিতে পারিস। ওদেরকেই ডাকতে হবে, আর কোনো উপায় নাই। আর আমার কাছে ওই যে চন্দন কাঠটা নিয়ে আসছিলি, এর কিছুটা অংশ আছে। বিভিন্ন সময় এর ভিতরে আমার কাছে শিক্ষা নিতে অনেক ভালো ভালো ছেলেপুলেরা আসছে, এদেরকে আমি উপহার হিসাবে কিছু কিছু অংশ দিয়ে দিছি। তুই ওইটা দিয়ে এদেরকে আহ্বান করতে পারিস। আর এখন আমার ওই বয়সটা নাই যে এদেরকে ডেকে আমি কোনো কাজ করাবো, তবে আমি তোকে কিছুটা সহযোগিতা করতে পারি। আর মনে রাখিস, এদেরকে কিন্তু বশ করা যায় না, এদেরকে দিয়ে কাজ করানো যায়। সুতরাং তুই প্রস্তুত তো? তখন রবীন্দ্রনাথ বলেন, হ্যাঁ আমি প্রস্তুত। তখন বলেন, ঠিক আছে চল। আর এইখানে যতক্ষণ তুই আসিস, ততক্ষণ পর্যন্ত ওই ভয়ঙ্কর পিশাচিনীটা আসতে পারবে না, কারণ এর চতুর্দিকে অনেক বন্ধনী রয়েছে, আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে। আজ তো না, আগামীকাল অমাবস্যার রাত, তখন ওই লিলিপুটকে ডাকা হবে, তারাই বলে দিবে কিভাবে কি করতে হবে। নে এখন বিশ্রাম নে। তো গুরুর কথা মতো উনি আশ্রমের একটি কক্ষে গিয়ে বিশ্রাম নিতে থাকেন। শুয়ে শুয়ে চিন্তা করতে হবেন যে কীভাবে যে কী হবে। তো অমাবস্যার রাত চলে আসে। এরপর ওই যে বেগুনি চন্দন কাঠ, এটা নিয়ে ওনারা রওনা শুরু করেন। যদিও বা ওনার গুরুজির বয়স হয়ে গিয়েছিল, চলাফেরা করতে খুব অসুবিধা হতো, তারপর উনি কষ্ট করে গেছেন সেই শ্মশানে। তারপর ওই একই রকমভাবে ওই পদ্ধতিতে ওনারা ডাকছেন। ডাকার পর আসছে, তবে আসার আগে আর একটা জিনিস করেছে, সেটা হচ্ছে যে আগে থেকেই দেখা যায় যে দুটো কালো ছাগল বেঁধে রাখা ওখানে। তখন জিজ্ঞেস করেন যে, গুরুজি এখানে কালো ছাগল বেঁধে রাখা কেন? তখন উনি বলেন যে, আমি লোক মারফত আগের থেকে এখানে দুটো কালো ছাগল বেঁধে রাখতে বলছি, কারণ ওদেরকে ডাকতে হলে এইটাকে বলি দিতে হবে। তখন উনি বলেন যে, এর আগে তো একটা কালো মোরগ আনছিলেন, তখন তো আর কালো ছাগল দেখি নেই দুইটা। তখন উনি বলছেন যে ওই সময়ে এই কালো মোরগ দিয়েই ডাকা গিয়েছে, তবে তার আগে আমাকে দুটো ছাগল বলি দিতে হয়েছে, যেটা আমি তোকে প্রথমে বলি নাই। এরকম আরও বেশ কিছু কথা এই গয়া দাদু তাকে বলেন, মানে রবিতান্ত্রিককে বলেন। তবে রবিতান্ত্রিক উনি কাজ শুরু করে দেন। যথারীতি হাজির হয়ে যায় সেই লিলিপুট। কিন্তু এ কি,
লিলিপুট কোথায়? এ তো ভয়ঙ্কর এক দানব। এটাকে তো এমন ভয়ঙ্কর লাগছে যে ইতোপূর্বে দেখা সব ধরনের ভয়ঙ্কর পিশাচকেও সে হার মানিয়েছে। সে এসেই বলে, আমাকে কেন ডেকেছিস বল। তখন রবিতান্ত্রিক সাহস করে সব কথা খুলে বলে। এটা বলার পর ওই ভয়ঙ্কর পিশাচটা বলে ওঠে, তুই কি জানিস যে তোর পেছনে এই পিশাচকে লাগিয়ে দেওয়ার জন্য কয়টা নরবলি দেওয়া হয়েছে? 5টা নরবলি দেওয়া হয়েছে, তারপর তোকে পিছনে লাগানো হয়েছে। আর এই 5টা নরবলি দেওয়ার পর এই পিশাচটা যখন লেগেছে, এর সাথে যুদ্ধ করতে যাওয়ার জন্য আমাদের নরবলি নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তোকে 3টা নরবলি দিতেই হবে, তাও 2 দিনের মধ্যেই 3টা বাচ্চাকে নরবলি দিতে হবে। তাহলেই শুধু আমরা এর সাথে লড়াই করতে পারবো। তবে মনে রাখিস, একে হত্যা করা কারো পক্ষে সম্ভব নয়। এটা সৃষ্টিকর্তা পারেন। আমরা তার সাথে যুদ্ধ করতে পারবো, যুদ্ধ করে পরাস্ত করে ওর কাছ থেকে তোকে সরাতে পারবো, এতটুকুই করতে পারি। তখন রবিতান্ত্রিক রাজি হয়ে যান। এখন কথা হলো যে ইতোপূর্বে উনি কখনো নরবলি দেন নাই, এইটা কিভাবে সম্ভব? তখন ওনার তো মাথা নষ্ট, কি করা যায়। এরপর উনি বিভিন্নভাবে কোন পদ্ধতিতে যে করেছিলেন এইটা অবশ্য বলেন নাই যে কোন পদ্ধতিতে উনি এটা সংগ্রহ করেছিলেন। উনি নাকি 3টা নরবলি দিয়েছিলেন বাচ্চাকে। তবে এমন বাচ্চাদেরকে উনি নিয়ে আসছিলেন যেই বাচ্চাদের পিতামাতা নাই, হয় জীবিত নাই বা পরিচয় নাই, এরকম। বিশেষ করে উনি এই অল্প সময়ের মধ্যেই ওই যে পথশিশু থাকে না, এমন কিছু এই টাইপের বাচ্চাদেরকে উনি ধরে নিয়ে আসছিলেন আর কি। এরপর নাকি ওই ভয়ঙ্কর পিশাচিনীকে ওই লিলিপুট পিশাচ সে দমাতে সক্ষম হয়। পরবর্তীতে এসে নাকি বলে গিয়েছিল রবিতান্ত্রিককে যে ওকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, যুদ্ধ করে একটা পর্যায়ে এসে ও চলে গেছে, ও তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। আর মনে রাখবি, এরপর থেকে আমাদেরকে ডাকার সময় বুঝে শুনে ডাকবি, কারণ আমরা যখনই কোনো কাজ করব তার বিনিময়ে কিন্তু আমরা নরবলি নেই। সুতরাং পরবর্তীতে ডাকার সময় নরবলি দিতে হবে আমাদেরকে দিয়ে কাজ করাতে গেলে, ওই চিন্তা করেই ডাকবি, না হলে কিন্তু ডাকবি না। কারণ আমরা কারো বশ মেনে তার আজ্ঞাবহ হতে শিখি নাই। কাজ করে দিব, বিনিময়ে আমরা যা চাবো তাই দিতে হবে। আর কিভাবে তোর উপরে থাকা সেই পিশাচিনীকে দূরে সরাই দিছি, কোন পদ্ধতিতে সরাইছে, এটা জানার তোর কোনো দরকার নাই। রবিতান্ত্রিক বুঝতে পারেন ভয়ঙ্কর এক বিপদে উনি পড়ছিলেন। নিজে বাঁচার জন্য 3টা নিরীহ নিষ্পাপ শিশুকে উনি বলি দিয়েছেন। এরপর থেকে ওনার মনের মধ্যে খুব অনুশোচনা হতে থাকে, আমি কি করলাম, 3টা নিরীহ শিশুকে নিজে বাঁচার জন্য বলি দিয়ে দিলাম। এরপর থেকে উনি কখনোই ওই লিলিপুটকে ডাকেন নাই। আর ধীরে ধীরে এই পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন। ওনার টাকা পয়সা যতটুকু ছিল ওটা দিয়ে টুকটাক করে চলতে থাকেন, ওই জায়গা থেকে অন্য জায়গায় সরে যান। তা এরপর টুকটাক ঝাড়ফুঁক থেকে যা কিছু ইনকাম হয় তা দিয়ে উনি চলেন। ওনার পরিবার নাই, ওনার 2 বোন বেঁচে আছেন কি নাই এই বিষয়ে অবশ্য বিবেক বাঁধন ভাইকে বলেন নাই। বিবেক বাঁধন ভাই এই বিষয়ে আসলে জিজ্ঞেস করেন নাই। তো রবিতান্ত্রিক এরকম টুকটাক ঝাড়ফুঁক করেন, এছাড়া অন্য কোনো ধরনের বড় ধরনের যে কাজগুলো, এই কাজগুলো উনি আর করেন না। বান মারা তো দূরের কথা, কারণ ক্ষতির কোনো কাজই উনি করেন না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা দীর্ঘ ঘটনা, রবিতান্ত্রিকের ঘটনা, 1 ঘন্টার উপরে হয়ে গেছে ঘটনাটি। যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করা যেত, যেহেতু উনি নিজের মতো করে বলেছিলেন, এটা ওইভাবে পুঙ্খানুপুঙ্খ বিবরণ হয় না। যেমন কর্ণ পিশাচিনীকে কীভাবে হাজির করছেন, এরকম আরও অনেক ছোটো ছোটো বিভিন্ন ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ তো উনি দেন নাই। সেগুলো বলে তো এই ঘটনাটা অনেক বড় হয়ে যেত। তো যেভাবে উনি শুনেছেন সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর সব কথা যে বলবেন না এটাও তো স্বাভাবিক, কারণ উনি এমন অনেক অপরাধ করছেন যেটা ফৌজদারি দণ্ডবিধিতে বড় ধরনের শাস্তি হতে পারে। এই বিষয়গুলো তো উনি নিজের মুখে স্বীকার করবেন না। এখন তার উনি এইসব কাজের মধ্যে নাই, তো যার কারণে উনি এইসব
বিষয়গুলো এড়িয়েই গেছেন। আমরাও চাইবো না যে সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তার কাছ থেকে বের করতে। আর উনি যখন এই কাজগুলো করতেন সেটা তো আরও অনেক আগের ঘটনা আর কি। তো এভাবেই আর কি উনি এখন কোনো রকমভাবে জীবনযাপন করছেন। ওনারা এখন অনেক বয়স হয়ে গেছে, আগের মতো তার কাজ উনি পারেনও না। আর তান্ত্রিকদের কাজের একটা বড় বিশেষত্ব হচ্ছে যে ওনাদের অপরাধের কোনো প্রমাণ থাকে না। আপনি কোনোভাবেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে ওনাদের অপরাধগুলো প্রমাণ করা এটা কিন্তু পসিবল না। বাংলাদেশের আইনে এই জাদুটোনার কিন্তু কোনো শাস্তি হয় না, কারণ কাউকে অপরাধী প্রমাণ করার জন্য যেই ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন, প্রমাণ হওয়া প্রয়োজন, সাক্ষী প্রয়োজন, সেটা তো এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে হয় না। সৌদি আরবে কিন্তু জাদুটোনার শাস্তি মৃত্যুদণ্ড। সেখানে প্রমাণ করার সিস্টেম আছে বা অন্যান্য ব্যাপারগুলো আছে, সেখানে আইন আছে, কিন্তু আমাদের এই দেশে এগুলো নাই, যার কারণে এগুলো কোনোভাবেই প্রমাণ করে আপনি তাদেরকে শাস্তি দিতে পারবেন না। যার কারণে এই তান্ত্রিকরা হাজারো অপরাধ করলেও তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা যায় না। মুখে যদিও তারা স্বীকার করলো, তাতে লাভ কি? পরবর্তীতে তো আপনি কোনো কাগজপত্রের মাধ্যমে তাদেরকে অপরাধী প্রমাণ করতে পারবেন না। যার কারণে তারা যদি স্বীকারও করে তারপরও তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যায় না, যতক্ষণ পর্যন্ত তারা এমন কোনো অপরাধ সংগঠিত করতেছেন যেটার সাক্ষী রয়েছে, প্রমাণ রয়েছে। এছাড়া জাদুটোনার দ্বারা কাউকে ক্ষতি করলে তাদেরকে বিচারের আওতায় বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি আনা পসিবল হয় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি বিবেক বাঁধন ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ভয়ের ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের এই ৬৮তম আয়োজন দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের নৌবাহিনীর একজন সদস্য ভাই। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের ৬৮তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বকুল। ওনার বাড়ি দিনাজপুরের চিরির বন্দরের কোনো একটি গ্রামে। আর কোনো একটি গ্রামে এই কারণে বলছি, সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করতে চান নাই। উনি যেহেতু একটি শৃঙ্খলা বাহিনীতে চাকরি করেন, নৌবাহিনীতে, আর ওনার যে অফিসিয়াল নেম সেটা উনি আমাদেরকে পাঠালেও উনি ওনার আরেকটি নাম আমাদেরকে বলতে বলেছেন, সেই নামটি আমরা বলেছি বকুল। মূলত ওনার স্ত্রীর সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা সেটি আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনার সময়কাল ২০২০ সালের একদম শুরুর দিকে, যখন লকডাউন শুরু হয়েছে। ওনার এক ছেলে এক মেয়ে, ওনার ছেলে মেয়েদেরকে উনি এলাকায় পাঠিয়ে দিয়েছেন। তখন ওখানেই আছে। ওনাদের ডিউটির একটা সিস্টেম ছিল, বিশেষ করে করোনার সময় অফিসিয়ালি সেই সিস্টেমটা ফলো করা হতো। সেটা হচ্ছে যে এক গ্রুপ 14 দিন ডিউটি করতো, টানা 14 দিন ডিউটি করার পর যদি দেখা যেত যে তারা সুস্থ আছে, এর মাঝখানে কেউ অসুস্থ হয় নাই, তাহলে এই 14 দিন ডিউটি করা যেই দলটা, এরা 14 দিনের আবার কোয়ারেন্টাইনে চলে যেত। কোয়ারেন্টাইনে থাকার পর যদি দেখা যেত যে কেউ অসুস্থ হয় নাই, সুস্থ আছে, তখন তাদেরকে পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হতো। ইনারা তখন পরিবারের কাছে যেতেন, পরিবার থেকে ফেরত আসার পর আবার তাদেরকে অবজার্ভে রাখা হতো। এরপর যদি দেখা যায় তারা সুস্থ আছে, কোনো অস্বাভাবিকতা নাই, তখন আবার তাদেরকে ডিউটিতে ইন করা হতো। তো এভাবেই চলছিল সব কিছু, কোনো সমস্যা হচ্ছিল না ওইভাবে। ওনারা মোটামুটি অফিস করছিলেন। কিছু কিছু সমস্যা তো হবেই, কেউ তো আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক, যেহেতু ওনারা বাইরে থেকে ডিউটি করেন। করোনায় আক্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তো এভাবে কিন্তু চলছিল। তো উনি যখন পরিবারের সাথে দেখা করার অনুমতি পান, যদিও বা ওনার বাসা কিন্তু খুলনার খালিশপুরে, মানে ওখানে ওনার বাসা, কিন্তু চাইলেই কিন্তু ওই করোনার সময় সহজে দেখা করা যেত না। এটা একটা সিস্টেম ছিল আর কি। তো ওনার আবার ডিউটি ছিল অফিসিয়াল ডিউটি থাকলে কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আছে। যেমনটা হচ্ছে যে ব্যাংকের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়, তখন বাইরে কিছু মানুষের সংস্পর্শে আসার সুযোগ হয়। এই জন্য ওনাদের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা যেমন ছিল, আবার কঠোরতাও ছিল, যেহেতু মানুষের টাচে তাদেরকে আসতে হবে। এই কথাগুলো কেন বলছি তা একটু পরেই আমরা বুঝতে পারবো আর কি। তো ঘটনা যখন
ঘটে তখন তো এই সময়টা চলছিল, বাংলাদেশের খুব ক্রান্তিকাল চলছিল ওই সময়, করোনার প্রেক্ষাপটে আর কি। তো এক রাতে উনি বাড়িতে গিয়েছেন, উনি তখন বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছেন। তো বাড়িতে যাওয়ার পর উনি তো ঘুমিয়ে আছেন, তো গভীর রাত, আনুমানিক রাত 2টা বাজে আর কি। হঠাৎ করে একটা শব্দ উনি পান, মনে হলো ঘরের দরজাটা কেউ খুললো। উনি পাশে দেখলেন ওনার স্ত্রী নাই। কি ব্যাপার, এত রাত্রেবেলা কে আসলো? এই জন্য কি দরজা খুলতে গেল নাকি? ছেলেমেলে তো তার ছেলে পেলে নাই, ছেলে মেয়ে তো এলাকায় আর কি। তো উনি আবার উঠে গিয়েছেন। উনি দেখেন যে ওনার স্ত্রী দরজা খুলে সোজা ছাদে উঠে যাচ্ছেন। তো খালিশপুরেরই একটা বাড়িতে উনি ভাড়া নিয়েছিলেন আর কি। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে কোথায় যায়? উনি চিন্তা করেছেন যে করোনার সময় সারাদিন হয়তো বা ঘরের মধ্যে আছে, এই জন্য অস্থির লাগছে, রাতের বেলা একটু ছাদে উঠতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে ওনাকে ডাক দিলেও তো পারতো, তো ডাক দিল না। উনি আবার গিয়ে ওনার স্ত্রীকে বলছে, এই সাথী কোথায় যাও? ওনার স্ত্রীর নাম সাথী। এত রাত্রেবেলা কোথায় যাও? ছাদে যাবা? চলো আমিও যাই। যখন এটা বলেছে তখন ওনার স্ত্রী যখন ওনার দিকে ঘুরে তাকিয়েছে, তখন ওনার স্ত্রীর চোখে মুখে বেশ অস্বাভাবিকতা উনি লক্ষ্য করেন। ওনার স্ত্রী তখন বলে ওঠে, আমি ছাদে যাব, আমার দাদু আমাকে ডাকছে, আমি দাদুর কাছে যাব। এ কথা শোনার সাথে সাথে কিন্তু বকুল ভাই ভয় পেয়ে যান। কারণ হচ্ছে যে ওনাদের বিয়ের আগেই ওনার স্ত্রীর দাদু কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাহলে এত রাত্রে ছাদে কে ডাকে তাকে? নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না। তখন উনি বলেন যে আরে তোমার দাদু তো আল্লাহর মেহমান হয়ে গেছেন, উনি তো নাই আমাদের মাঝে, তুমি মনে হয় দুঃস্বপ্ন দেখেছো, এই জন্য ছাদে উঠছো, আসো ঘরে চলে আসো। এই বলে যখনই উনি ওনার স্ত্রীর হাত ধরেছেন, তখন ওনার স্ত্রী বলছে, না, আমার দাদু এসে এইমাত্র আমাকে ডাকলো, দেশের ছাদে আছে, আমি যাব। তখন কিন্তু ওনার স্ত্রীর হাত উনার মৃদুভাবে ধরে নাই, তখন বেশ শক্ত করে ধরে ফেলছেন, যে অবস্থা তো স্বাভাবিক না রে। তখন বকুল ভাই ফিল করলেন যে ওনার স্ত্রীর শরীরে মারাত্মক রকমের শক্তি চলে আসছে। এরপর উনি আরও জোরে চেপে ধরেন, এত জোরে চেপে ধরেছিলেন যে ওনার স্ত্রী ব্যথা পেয়েছিলেন। তখন ওর স্ত্রী বলে ওঠে, আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, আবার আসবো। এত জোরে হাত ধরলি যে আমি ব্যথা পাইলাম, এর ফলটা কিন্তু ভালো হবে না, দেখিস। যখন এটা বলল তখন বকুল ভাই বুঝলেন যে তাই তো, যা চিন্তা করছিলাম সেটাই, এটা স্বাভাবিক কিছু না। হঠাৎ করে ওনার স্ত্রীর মনে হলো যে সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পুরোপুরি না, উনি সাথে সাথে ধরে ফেলেন, তাড়াতাড়ি করে টেনে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেন। বুঝতে পারছেন যে প্যারানরমাল কোনো এন্টিটি তার উপর ভর করেছিল, কিন্তু হঠাৎ করে কেন এমনটা হলো? এরকম তো হওয়ার কথা না। তো ওই রাতের মতো সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এরপরে বেশ কিছুদিন আবার স্বাভাবিকভাবে চলছিল, কোনো সমস্যা নাই। তো ওনাদের ডিউটিও ঠিক ওই একই রকমভাবে চলছিল। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিত, সেটা হচ্ছে যে যদি কখনো এমন হতো যে কোনো রিলিভার বলতে বোঝায় যে যিনি ডিউটি করবেন, যদি ওই ব্যক্তি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, অসুস্থ হয়ে যায়, তখন তার রিপ্লেস আরেকজন করবেন। এখন হয় কি যে উনি পরিবারের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন, তখন ওনার জায়গায় যিনি এসে ডিউটি করবেন, রিলিভার, সে আবার অসুস্থ, যার কারণে কি হয়েছে, ওনাকেই আবার ডিউটি করতে হবে। এখন বাড়িতে তো যেতে পারছেন না। এর ভিতর কি হয় যে ওনার সিনিয়র একজন অফিসার, তার রুমে যেতে হবে, উনি ব্রিফিং দিবেন। আর সাধারণত এই ধরনের ব্রিফিংগুলোর ক্ষেত্রে সবাই কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ রাখে। সাইলেন্ট তো অবশ্যই রাখতে হবে, ফোন বাজলেই কিন্তু অফিসারদের বেশ কড়া কথা শুনতে হবে, কারণ এটা কিন্তু সিস্টেম না কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে মোবাইল ফোন সাইলেন্ট না করা অথবা চালু রাখা, আবার কল আসলে সেটা রিসিভ করে কথা বলা, এটা কিন্তু এই ধরনের শৃঙ্খলা বাহিনীতে না, শুধু এই ধরনের মিটিংগুলোতে এটা শিষ্টাচার বিবর্জিত। এই কারণে উনি মোবাইল ফোনটা সাইলেন্ট রেখেছিলেন, তবে ভাইব্রেশনটা অন রেখেছিলেন। তো উনি যখন ওনার সিনিয়র অফিসারদের কাছ থেকে ব্রিফিং দিচ্ছিলেন যে পরবর্তীতে কীভাবে কোন কাজ করতে হবে, সবাইকে যখন ব্রিফিং দিচ্ছিল, তখন হঠাৎ করে ওনার ওয়াইফের কল আসে।
উনি তখন কেটে দেন কল, তখন তো কথা বলা যাবে না। তো এরকম কয়েকবার কল আসে, উনি কেটে দিয়েছেন। এরপর যখন উনি দেখলেন যে বারবার কল প্রতিনিয়ত করেই যাচ্ছে, এরপর উনি ওই সময় তো আসলে বের হতে পারছেন না, বের হয়ে কলটা রিসিভ করতে পারছেন না। উনি কী করছেন, মোবাইলটা বন্ধ করে দিয়েছেন। এর অল্প সময় পরেই ব্রিফিং শেষ হয়ে যায়, উনি ওই রুম থেকে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওনার স্ত্রীকে উনি ফোনটা খুলে আবার কল করেছেন। কল করার পর ওনার স্ত্রী তো অনেক বাজে ভাষায় গালিগালাজ করছে, কেন তার ফোনটা রিসিভ করা হলো না। তো এই ধরনের আচরণ কিন্তু উনি এটা আগে কখনো দেখেন নাই। উনি অবাক হয়ে যান যে তুমি আমার সাথে এরকম করে খারাপ আচরণ করতেছো কেন। তখন ওনার স্ত্রীও গালিগালাজ শুরু করে দেয়। এরপর ওনার স্ত্রী বলেন যে আমাকে এক্ষুনি একটা ফোন কিনে দিবা, অথবা তোমার ফোনটা আমাকে দিয়ে যাবা, আমার এই ফোন নষ্ট, কথা শোনা যায় না। তখন মাসের শেষ, ওনার হাতে টাকা নাই, এখন নতুন আর একটা ফোন কীভাবে কিনবেন। উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যে ফোনটা আছে এটা তোমাকে দিচ্ছি, তোমার ফোনটা আমাকে দাও। আর ওই সময় তো বাড়িতে যাওয়া যাবে না, তবে ওনাদের ব্যাংকে কাজ ছিল, প্রতিদিন ব্যাংকিং যেই আওয়ার থাকে আর কি, এর মধ্যে অফিসিয়াল গাড়িতে ওনারা যান। উনি যখন ব্যাংকে যাবেন, ওনার স্ত্রীকে বলা হলো যে তুমি আসো, তখন এক্সচেঞ্জ করে নিব। সেভাবে কিন্তু ফোনটা এক্সচেঞ্জও করে ফেলেন ওনারা। এরপরে যে যার মতো তো চলে আসেন, উনি অফিসে চলে আসছেন, ওনার স্ত্রী আবার চলে গেছে। এর কয়েকদিন পর উনি যখন আবার পরিবারের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন, যাওয়ার পর আবার একটা সমস্যা শুরু হয়ে যায়। ওনার ওয়াইফ তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলে এই ফোনটাও নষ্ট, এইটা সেইটা, তুমি আবারও নষ্ট ফোন দিছো, আমাকে ফোন কিনে দিতে হবে। ওনাদের চিৎকার চেঁচামেচিতে ওনাদের যিনি বাড়িওয়ালা উনি চলে আসেন। উনি এসে বলেন যে কী হয়েছে, তখন দেখে যে এরকম চিৎকার চেঁচামেচি, মোবাইল ফোন নিয়ে চিৎকার চেঁচামেচি। একটা পর্যায়ে ফোন টোন নাকি ভেঙে ফেলেছে ওনার ওয়াইফ, নতুন ফোন কিনে দিতে হবে, এক্ষুনি কিনে দিতে হবে, মানে পরের দিনও যাওয়া যাবে না, ওই সময় কিনে দিতে হবে। এই ধরনের ছেলে মানুষই আচরণ একটা পরিণত বয়স্কা মানুষের কাছ থেকে তো আসলে কেউ আশা করে না। তো সেটাই যখন হচ্ছিল, তখন আর বাড়িওয়ালা বুঝতে পারেন যে বেশ বড় ধরনের একটা সমস্যা চলছে। তখন ওই বাড়িওয়ালা বলেন যে আচ্ছা ভাবি, আপনি চিৎকার চেঁচামেচি করেন না, আমি ভাইকে টাকা দিচ্ছি, যেহেতু মাসের শেষ, ওনার হাতে টাকা নেই, আমি টাকা দিচ্ছি, আর ওনার সাথে এখনই যায় প্রয়োজনে মোবাইল ফোনের দোকান খোলাই নিয়ে আপনার জন্য একটা ফোন কিনে আনতেছি। এই বলে ওই বাড়িওয়ালা ভদ্রলোক তাকে একটু শান্ত করে এই বকুল ভাইকে সাথে নিয়ে ঘরের বাইরে বের হয়েছেন। এরপর বকুল ভাইয়ের সাথে উনি কথা বলছেন যে ভাই, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না, ওনার আচরণ তো অস্বাভাবিক, এরকমভাবে কথা বলছেন। এর ভিতরে হঠাৎ করেই একটা ধপাস করে শব্দ হলো, আর একটা গোঙানির আওয়াজ হলো। তখন ওই বাড়িওয়ালা ভদ্রলোক আর এই বকুল ভাই দৌড় দিয়ে দরজার উপরে চিকন চিকন গ্রিলের মতো একটা ফাঁকা জায়গা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে এরকম থাকে আর কি, যেটা দিয়ে ওই দরজার উপর থেকে তাকালে ঘরের ভিতরের একটা দৃশ্য দেখা যায়। ওনারা যখন ওইভাবে দেখার চেষ্টা করছেন, তখন দেখতে পেলেন যে ওনাদের শোবার ঘর, যদিও ওটা একটা সাইডে ছিল, ওইটার দরজা খোলা, ওখান দিয়ে মূলত ওই গোঙানির শব্দটা আসছে। মনে হচ্ছে যে ফ্লোরে কোনো কিছু একটা পড়ে আছে। এটা দেখার পর ওই বাড়িওয়ালা ভদ্রলোক বললেন যে ভাই, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না, চলেন তো ওই পাশে দেখি। ওনাদের ঘরটা ছিল কিন্তু দ্বিতীয় তলাতে। এখন দ্বিতীয় তলাতে ওনাদের ওই ঘরে যে জানালা, ওইটাতে যাওয়ার জন্য কিন্তু নিচ থেকে প্রথম তলার ওই গ্রিল বে, মানে আরেকটা জানালার গ্রিল বে উপরে উঠতে হবে। যেহেতু উনি শৃঙ্খলা বাহিনীর সদস্য, এই ধরনের ট্রেনিং ওনার ছিল, উনি মোটামুটি খুব সহজেই গ্রিল বে, কার্নিশ বেয়ে উপরে উঠে গিয়েছেন। যাওয়ার পর জানালা দিয়ে যেটা দেখেছেন, এটা দেখে উনি ভয় পেয়ে গিয়েছেন। উনি দেখেন যে ওনার ওয়াইফ ফ্লোরে পড়ে আছে। মূলত ওনার ওয়াইফ ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কারণে ওড়না ছিঁড়ে অথবা ওই ফ্যানে যেখানে গিট দিয়েছিলেন সেই গিট খুলে নিচে পড়ে যায়। আর পড়ার পর উনি খুব আঘাত পেয়েছেন নিচে, বিশেষ করে ফ্লোরে পড়ার পরে, এই কারণে এরকম শব্দ হচ্ছে। তখন এই বাড়িওয়ালা আর এই বকুল ভাই, ওনারা তো দরজা ভেঙে প্রবেশ করেছেন। দরজা ভেঙে প্রবেশ করার পর তাকে হসপিটালে নিয়ে যাবেন এরকম চেষ্টা করছেন। আর ওই সময় আসলে করোনার সময় তো
গাড়ি টাড়ি তো এরকম অ্যাভেলেবল ছিল না, কারণ একটা নির্দিষ্ট সময় পর চলাচল একদম রেস্ট্রিক্টেড হয়ে যেত। দিনের বেলাতেই কিন্তু কোনো ধরনের গণপরিবহন বা এরকম কোনো কিছু বা রিক্সা এগুলো বের হওয়ার অনুমতি ছিল না। এটা তো আমরা ওই সময়ে যেরকম ছিল আমরা তো জানি। তারপরে অনেক কষ্ট করে ওনাকে একটা অটোরিকশা ম্যানেজ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রতিমধ্যে পুলিশে আটকে ছিল, যখন দেখা গেল যে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা ছেড়ে দিয়েছেন আর কি। তারপর ডাক্তার দেখানো হয়, চেক আপ করা হয়। এরপর যখন একটা ওষুধ ডাক্তার সাজেস্ট করেছেন, প্রেসক্রিপশন লিখে দিয়েছেন এবং যে এটা নিয়ে আসতে, তখন ওনার ওয়াইফ বলতে থাকে যে এই বকুল আমার গলা চিপে ধরছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমাকে মেরে চোখ নষ্ট করে দিয়েছে। তো ডাক্তার সাহেব বলছেন যে আচ্ছা বকুল সাহেব আপনি কিসের চাকরি করেন? তখন উনি বললেন আমি নৌবাহিনীতে চাকরি করি। তখন বলছে আপনার ওয়াইফ যেই বিষয়গুলো বলছে, আপনার নামে যে অভিযোগ করছে, এইটা যদি লিখিতভাবে দেয় তখন বুঝতে পারছেন যে আপনার কী অবস্থা হবে। এটা তো পুলিশ কেস, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না। তারপরও এরকম সমস্যা হতেই পারে, আপনি যান ওষুধ নিয়ে আসেন, আমি দেখছি কি করা যায়। আর আপনি আপনার ওয়াইফের সাথে ভালো আচরণ করবেন, মারধর করবেন না। এইসব কথা শুনে মানে বকুল ভাই তো অবাক, ওনার বাড়িওয়ালা আছেন তিনিও অবাক, কারণ উনি তো সাক্ষী। আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা বলছে, এরকম নালিশ কেন করছে। কারণ বাড়িওয়ালা উনি তো তখনও জানেন না যে সমস্যাটা কী। আর ওনার ওয়াইফ ডাক্তার সামনে এই ধরনের অভিযোগ করছেন, এটা তো নারী নির্যাতন মামলা। আর শৃঙ্খলা বাহিনীতে কিন্তু এই ধরনের অভিযোগ খুবই গুরুতর। এটা যারা শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা জানেন আর কি। কোনো মতে ডাক্তার এই বিষয়টাকে ট্যাকেল দেন আর কি। এরপর বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে নিয়ে আসার পরপরই এক দৌড়ে ওনার ওয়াইফ সাথী চলে যান ছাদে। সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়বেন, মানে সুইসাইড করবেন। কোনো মতে তাকে ধরা হয়। আর ওই বাড়িওয়ালা বলে দেন যে ভাই এমনিতে করোনার একটা সমস্যা চলতেছে, তারপর আপনাদের এই যে সমস্যা চলতেছে আমি এই লোড আর নিতে পারতেছি না, আপনারা ভাই আমার বাসাটা ছেড়ে দেন, অন্য বাসায় চলে যান। পরে এই আত্মহত্যা হবে, একজন আর একজনের মারধর করবেন, পুলিশ কেস হবে, এরপর আমাকে জেলে যেতে হবে। সুতরাং আমি এসব ঝামেলা নিতে হবে না ভাই, আমার বাসাটা সাথে ছেড়ে দেন। আর যদি থাকতে চান ভালো হয়ে থাকেন, এ ধরনের কোনো হই হট্টগোল করবেন না। বাড়িওয়ালা নেহায়েত বিরক্ত হয়ে এই বিষয়গুলো বলেছিলেন। কারণ আসলে এই ধরনের সমস্যা যদি হয়, ছাদ থেকে কেউ লাফিয়ে পড়ে, সুইসাইড করে, ঘরের ভিতরে কেউ গলায় দড়ি দেয়, তাহলে কিন্তু ওই ফ্ল্যাটগুলো ভাড়া হওয়াটা বেশ জটিল হয়ে যায়। যে ওই বাড়িতে ওই ফ্ল্যাটে একজন লোক মারা গেছে, মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে। আর দেখা যায় এই ধরনের ফ্ল্যাটগুলোতে বিভিন্ন প্যারানরমাল ঘটনা পরবর্তীতে ঘটে। এটা তার বাড়ির জন্য ক্ষতির একটা কারণ, বাড়ির বদনাম। সেই সাথে উনি মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন বাড়িওয়ালা। এই জন্যই কিন্তু উনি বিষয়টা বুঝতে পেরে বলেছিলেন। তো যাই হোক, বকুল ভাই অনেক কষ্টে তাকে ঘরে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর প্রতিনিয়ত এই ধরনের সমস্যা চলতে থাকে। উনি যখন দেখলেন ওনার ওয়াইফ এরকম আচরণ করছে, এর মধ্যেই আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে পরের রাত্রে ওনার ছেলে মেয়ে ফোন করেছে, ফোন করে বলেছে যে নানা মারা গেছেন। নানা মারা গেছে, তাহলে এখন কিভাবে যাবেন? ওনার তো খুলনা থেকে কোনোভাবেই দিনাজপুরের চিরির বন্দর যাওয়ার কোনো উপায় নেই। ওই সময়ে গণপরিবহন তো সবই বন্ধ, কোনো সুযোগই নেই। কি আর করা, যেতে পারবেন না। তখন উনি ছেলে মেয়েদেরকে পরামর্শ দিলেন যে ঠিক আছে তাহলে তোমরা যাও, কিভাবে যেতে পারো। মূলত বাচ্চাদের নানার যে বাড়িটা, এটা ছিল কুড়িগ্রামের উলিপুরে, যেটা ওনাদের ওই চিরির বন্দর থেকে প্রায় 118 কিলোমিটার রাস্তা। এতটুকু ছেলে পেলে কীভাবে যাবে? করোনা পরিস্থিতি, ভেঙে ভেঙে যেতে হবে। তো এর মধ্যেই কিন্তু তারা রংপুরের বদরগঞ্জ পর্যন্ত চলে এসেছে অটো রিকশায় ভেঙে ভেঙে। আর বিভিন্ন জায়গায় মানুষজনও এই গণপরিবহনগুলো ঠেকাতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দিত না। এরকম সমস্যা তো ওই সময় হয়েছে। এরপরও তারা এভাবেই চলে গিয়েছে। তো যখন ছেলেপেলেদের সাথে বিভিন্ন সময় কথা হচ্ছিল, হঠাৎ করে কি হয়, ওনার স্ত্রীর সাথী তাকে বলতে থাকে, কিরে খুব খারাপ লাগতেছে না, মাটি দিতে যেতে পারতেছিস না? তো
এই বলে আবার বিশ্রীভাবে হাসাহাসি শুরু করেছে, গালিগালাজ করতেছে। আর এর মধ্যে সে কী করতেছে, ফোন করে তার বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে বলতেছে, এই বকুল আমাকে মারছে, আমার হাত পা ভেঙে দিছে, চোখ নষ্ট করে দিচ্ছে, এরকম কথা। তো যখন ফোন রেখে দেয়, এই বকুল ভাইয়ের ফোনে আবার সেই আত্মীয় স্বজন ফোন করে গালিগালাজ করতে থাকে যে তোর চাকরি খাইয়ে ফেলবো, তুই আমাদের মেয়েকে মারতেছিস, সেটা। উনি তো অবাক হয়ে যাচ্ছে যে এ কিভাবে এই ধরনের মিথ্যা কথা বলছে। আর পজেসড হয়ে গেছে এটা উনি বুঝতে পারছিলেন। ওই সময় পজেসড থাকা অবস্থায় ফোন বের করে আত্মীয় স্বজনদেরকে ফোন করে এইভাবে বলছে, বিষয়টা অস্বাভাবিক তো বটেই, এরকম কিন্তু নর্মালি হয় না। এখন এটা তো চলতে দেয়া যায় না, ওনার চাকরি চলছে, সেখানেও এটা নিয়ে খুব বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে যদি ওনার স্ত্রী এরকম বড় ধরনের কোনো ঝামেলা পাকায়। উনি তখন ওনার জানা যে দোয়া দুরুদ রয়েছে সেগুলো পড়ে তাকে ফু দিতে থাকেন। ফু দিতে দিতে একটা সময় উনি কিছুটা স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এরপর এই বকুল ভাই উনি সাহস করে বলতে থাকেন, তুই কেন আমার ওয়াইফের শরীরে আসছিস, বল কে তুই, কেন আসলি? তখন তার ভিতর থেকে বলতে থাকে যে অনেক দিন আগে তোর বউ সন্ধ্যার পরে ভিজা চুলে ছাদে গেছিল, মাথায় কাপড়ও ছিল না, সে আমার ছায়ায় পা দিছে, তাই আমি ওকে ধরছি। আমি তো ওই রাত্রে ওকে মেরে ফেলতাম, ওকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছি, পারি নাই, তুই আমাকে বাধা দিছিলি সেই রাত্রে। আর আজকেও মেরে ফেলতাম, পারি নাই। এর আগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করাইতে গেলাম, দুর্ভাগ্যজনকভাবে ওড়নাটা ছিঁড়ে গেল। এরপরেও ছাদে নিয়ে গেছিলাম, ধাক্কাও দিলাম, কেন জানি পড়ল না। বারবার ওকে মারতে যায়ও আমি সফল হচ্ছি না, তবে ওকে আমি মারবই, এটা মনে রাখিস। ও আমার ছায়ায় পা দিছে, আমার অপমান হয়ে গেছে এখানে, সুতরাং ওকে আমি ছাড়বো না। এদিকে বকুল ভাইয়ের কাছে থাকা জমজম পানি, যেটা উনি ওনার কোনো এক কলিকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, উনি হজে গিয়েছিলেন বা অন্য কোনোভাবে সংগ্রহ করেছিলেন আর কি। তো ওই পানিটা কিছুটা যখনই ছিটিয়ে দিয়েছেন তার স্ত্রীর শরীরে, তখনই ওনার স্ত্রীর আর কোনো সেন্স নাই, পরে একদম স্বাভাবিক। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত চলছিল, ওনার জীবনটা একদম নরকে পরিণত হয়ে যায়। তো মাঝে মাঝে তার সাথে কথা বলতো কীভাবে, যখন তার ওয়াইফের উপর পজেস হতো তখন উনি কথা বলতেন। তখন উনি অনেক অনুনয় বিনয় করতে থাকেন যে আমার বউকে ছাইড়ে দাও, ও তো বোঝে নাই, তোমরা কোথায় থাকো না থাকো এটা তো আসলে এদের বোঝার কথা না, মনের অজান্তে পা দিয়ে ফেলছে, ক্ষমা করে দাও, সে আর কখনো ছাদে যাবে না, আমরা এই ছাদ ব্যবহারই করব না। তখন ওই অবয়বটা নাকি বলতে থাকে যে আমাদের নীতির মধ্যে ক্ষমা বলে কোনো কিছু নাই, তোরা মানুষ অনেক খারাপ, মানবজাতি বেঈমান, আমি মানবজাতিকে ঘৃণা করি। আর তোর দাদি শাশুড়িকে ফোন দিয়ে বল তো, তোর শাশুড়ি কেন কোন পানির মধ্যে 18 মাস ছিল? তুই তো জানিস না, তোর বউয়ের আগে কিন্তু একটা ভাই ছিল, 8 বছর বয়সে মারা যায়। তাকে কে মেরেছে জানিস? তোর শ্বশুরবাড়ির পাশে একটা তাল গাছ আছে, সেই তাল গাছে 2 জন থাকে, তারাই তোর বউয়ের ভাইকে মেরেছে। এ কথা শোনার সাথে সাথে বকুল ভাই কী করেছেন, উনি ওনার শালিকাকে ফোন করেছেন। ফোন করার পর বলছেন যে তোমার মায়ের কাছে দাও তো। এরপর যখন উনি এই কথাগুলো জিজ্ঞেস করেছেন, আমতা আমতা করে বলছেন যে তোমাকে এগুলো কে বললো বলো তো, এগুলো তো অনেক পুরনো কথা, তুমি কিভাবে জানলা? তখন আবার পাশ থেকে ওনার স্ত্রীর ভেতরে থাকা ওই অভাবটা বলে উঠছে, কিরে বকুল, মিলে গেছে, কথা মিলে গেছে। এরপর উনি ফোনটা কেটে জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তো তোমার নাম কি? প্রথমে নাকি নাম বলতে চাইছিল না, অনেক অনুরোধের পর বলল, আমার নাম চম্পা। আমি যে জায়গায় থাকি তার পাশে একটা শ্মশান ঘাট ছিল, সেই শ্মশান ঘাটে আমার মতো আরও অনেকেই আছে, আর এই পথটা আমাদের একটা যাতায়াতের রাস্তা। আর ওই সময়
যখন সন্ধ্যার পর আমি যাচ্ছিলাম তখনই মূলত এই ঘটনা ঘটছে। আর এরপর এইরকম ঘটনা ঘটানো শুরু করে দিছে। তখন বকুল ভাই বলেন, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, মাফ করে দাও, বিনিময়ে কী চাও বলো, আমি আমার সাধ্য মতো তোমার চাওয়া পূরণ করব। তখন নাকি ওইটা বলে ওঠে, খাসি খাবো। তখন বকুল ভাই বলে, আচ্ছা ঠিক আছে দেবো, কোন কালারের কত বড় খাসি খাবা, কোন জায়গায় দিয়ে আসতে হবে বলবা, আমি দিয়ে আসবো, এখন চলে যাও। যখন তোমার খাসি খেতে ইচ্ছা হবে তখন আমাকে জানাইও, আমি দিয়ে আসবো। এখন বাবা চলে যাও, আমাদেরকে মাফ করো, আমাদেরকে মুক্তি দাও। এরপরে আবার বলে ওঠে, না আমি যাব না, তোর স্ত্রীকে আমি মেরে ফেলবো। এই বলতেছে যে খাসি খাবো, খাসি দিলে চলে যাব, আবার বলছে যাব না, মেরে ফেলবো। এ কি মুসিবত! এর থেকে মুক্ত কিভাবে ওনারা হবেন, এটা নিয়ে কিন্তু বকুল ভাই চিন্তা করছেন। তখন ওনার মাথায় একটা চিন্তা আসে যে 3 কুল পরে পানিতে ফু দিয়ে যদি গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা আপাতত সমাধান হবে। ওনার এক ফুফাতো ভাই ছোটোবেলায় ওনাকে বলেছিলেন, উনি সেই পদ্ধতিটা অবলম্বন করেন। এরপর দেখেন যে আসলে কাজ হয়েছে, সমস্যা হয় নাই, ওনার স্ত্রী স্বাভাবিক হয়ে যায়। আর এই যে সমস্যাটা চলছে, এই যে খাসি এই প্রসঙ্গ, তখন এই বকুল ভাই উনি ওনার এক কলিগকে ফোন দেন, যার নাম হচ্ছে মহসিন মিয়াজি। উনি 1 বছরের উপর হলো রিটায়ারমেন্টে গিয়েছেন আর কি। এই মহসিন মিয়াজি ওনার এক কলিগ, তো তার সাথে এই বিষয়ে কথা বলেন। তখন উনি একজন হুজুরের সাথে কানেক্ট করে দেন আর কি। সে হুজুরের সাথেও কথা হয়, যে হুজুর বেশ কিছু জিনিস নিয়ে যেতে বলেন, যে 100 গ্রাম সরিষার তেল, তারপরে মিনারেল ওয়াটারের একটা বোতল আর কি, এগুলো যেন নিয়ে যান, আর আসরের সময় যেন তার সাথে দেখা করেন। তো পরের দিন উনি এই কাজটি করেছেন আর কি। উনি যখন এই কাজটা করে বাসায় গিয়েছেন তখন ওনাকে ওনার ওয়াইফ বলতে থাকে, কিরে হুজুরকে ফোন দিয়েছিলি, এসব পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে কিচ্ছু হবে না রে আমার, ওই হুজুর কিছুই করতে পারবে না। এটা শোনার পর ওনারও খুব রাগ হয়ে যায়। তখন আবার দ্রুত জমজমের পানি নিয়ে এসে ছিটিয়ে দেন। তখন আর ওই যে ওই দোয়া পরে আবার পানিতে ফু দিয়ে যে ছিটাবেন, এরকম ধৈর্য ওনার ছিল না। এরপর আবার ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। ওনার ওয়াইফকে সাথে নিয়েই মূলত সেই হুজুরের কাছে পরবর্তীতে গিয়েছিলেন। হুজুরের সামনে ওনার ওয়াইফকে বসানো হয়। হুজুর ওনার ওয়াইফকে বলেন যে, মা বলো তো কিছু দেখতে পাচ্ছ কি না? তখন ওর ওয়াইফ বলছে যে, জি হুজুর দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পাগড়ি পরা বেশ বয়স্ক একজন মানুষ, উনি হেঁটে হেঁটে রুমের দিকে আসতেছেন। তখন উনি বলেন যে, এটা শুধু তুমিই দেখবা, অন্য কেউ দেখবে না, এটা খুব ভালো একটা পরহেজগার জিন। তো ওনার ওয়াইফ এটা দেখে যে ওই অবয়বটা আসলো, এসে হুজুরকে সালাম দিল। তখন ওই হুজুর যেই কথাগুলো বলছে, এটা অবশ্য উপস্থিত সবাই শুনছিলেন আর কি। উনি বলছেন যে, দেখো তো এই সাথী, এই মামনির সাথে নাকি চম্পা নামে এক ভয়ঙ্কর পিশাচিনী, সে এসে আস্তানা গাড়ছে, ওকে ধরে নিয়ে আসো। বলে যে ঠিক আছে হুজুর, যাচ্ছি, এই বলে চলে যায়। এর অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে এই বকুল ভাইয়ের স্ত্রী সাথীর কথার পরিবর্তন আসতে শুরু করে। তখন সে বলতে থাকে, এই আমাকে ছেড়ে দে, আমাকে ডাকছিস কেন, ছাড়, নাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। হুজুর তখন কিছুই না বলে ঝাড়ফুঁক শুরু করে দেন, রুকিয়া শুরু করে দেন। আর তখন আবার বলতে থাকে, এই ছাড়, আর আসবো না, আর কোনো দিন আসবো না। হুজুর তখন তাকে তওবা করান যে আর কখনো আসবি না, এই সেই বলে তওবা করান। এরপর হুজুর আরও কিছু রুকিয়া করে সরিষার তেলে ফুটু দিয়ে পানি পরে দিয়ে আর জাফরানি লাল কালি দিয়ে কাগজে আরবি একটা দোয়া লিখে দেন, এবং সেটা ওই যে পানির যে বোতলটা, এই বোতলের ভিতরে দিয়ে দেন। সেই পানি এই সাথী ভাবিকে 21 দিন ব্যবহার করতে বলেন, আর তেলটা শরীরে মাখতে বলেছেন গোসলের আগে। তো ওখান থেকে ওনারা চলে আসেন, চিন্তা করেছেন যে ঘটনা এখানেই শেষ, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। কিন্তু না, 3 দিন পরে একটা অদ্ভুত বিষয় দেখতে পান। সেটা হচ্ছে ওই বোতলের মধ্যে লাল কাগজটা নাই, মানে লাল কালি দিয়ে লেখা কাগজটা নাই। উনি চিন্তা করেছেন হয়তো বা কাগজটা পানিতে গলে গেছে। এরপরের দিন দেখেন তেলের বোতলটা, ওটা তো অনেকটা কমে গিয়েছে তেল ইউজ করতে করতে, তেলের বোতলটা পুরো ভর্তি, এবং সরিষার তেলের যে কালারটা পরিবর্তন হয়ে গেছে।
সয়াবিন তেলের যেরকম কালার ওই রকম হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। উনি দেখলেন যে ওনার ওয়াইফের আচার আচরণ স্বাভাবিক আছে, আগের মতোই আছে, কোনো সমস্যা নাই আর কি, আগের মতো ওরকম অবস্থায় যায় নাই আর কি। উনি মোটামুটি ভালো মন নিয়েই বাজারে গিয়েছেন, কিছু বাজারঘাট করতে হবে, কারণ এই পেরেশানিতে বাড়িতে কি আছে কি নাই এসব বিষয় চিন্তা করার অবকাশ আসলে ওনার ছিল না। তো বাজারে যাওয়ার পর হঠাৎ করে ওনার ফোনে ওনার ওয়াইফ ফোন করেছেন, চিন্তা করেছেন হয়তো বা কোনো কিছু লাগবে, যে লিস্ট দিয়ে দিয়েছিলেন সেই লিস্টে কোনো কিছু বাদ পড়ে গেছে সেটা বলার জন্য ফোন করেছেন। তো যখনই ফোন করেছে ওপাশ থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ উনি শুনতে পান, তখন বুঝতে পারেন নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটেছে। ফোন রিসিভ করার পর গোঙানির আওয়াজ, এরপর বিশ্রী ভাষায় কিছু গালিগালাজও শুনতে পান। উনি ফোন কেটে দিয়ে দ্রুত বাসার দিকে আসা শুরু করেন। বাড়িতে এসেই যা দেখেন এটা দেখে তো ওনার চক্ষু চরক গাছ। উনি দেখেন ওনার ফ্রিজে রাখা ইলিশ মাছ এটা বের করে, তখন তো ফ্রোজেন অবস্থায় ছিল, ওই অবস্থাতেই ওনার ওয়াইফ কামড়ে কামড়ে সেটা খাওয়ার চেষ্টা করছে। ওটা তো একদম শক্ত বরফের মতো হয়েছিল, ওটাই খাওয়ার চেষ্টা করছে এবং অদ্ভুত ব্যাপার অনেকটা খেয়েও ফেলেছে সে ওই শক্তটাই। কিছু ইলিশ মাছ আগে থেকে কেনা ছিল। এইটা দেখে উনি তো মারাত্মক ভয় পেয়ে যান, কারণ এরকম শক্ত একটা মাছ একদম ডিপ থেকে বের করে এটা কিন্তু দাঁত দিয়ে কামড়ে খাওয়াটা এটা চারটিখানি কথা না। আর এর আগে কখনোই কোনো কাঁচা মাছ ওনার স্ত্রীকে উনি খেতে দেখেন নাই এই প্রজেস্ট হওয়ার পরেও। ওনার ফেরত আসা দেখে ওনার ওয়াইফ বড় বড় লাল চোখে বলতে থাকে, এই বকুল, ফ্রিজের উপর থেকে কোরআন শরীফটা সরা, এই কোরআন শরীফের কারণে আমি ভালোভাবে খেতে পারছি না, সরা সরা তাড়াতাড়ি সরা। তখন এই বকুল ভাই বলতে থাকেন, ফ্রিজের উপর কোরআন শরীফ তো আমি রাখি নাই, তুমি তো রাখছো, মানে ওনার ওয়াইফ রাখছিলেন আর কি, তো তুমি রাখছো, তুমি সরাও, আমার ওযু নাই, তুমি সরাও। আর তুমি না ওয়াদা করছিলা তুমি আসবে না, তাহলে কেন আমার স্ত্রীকে আবার কষ্ট দিতে আসছো? তখন এই সাথী ভাবির ভেতর থেকে বলে ওঠে, আরে বোকা, আমি সেই চম্পা না, আমি আর একজন। এক চম্পা গেছে আর এক চম্পা আসছে, কয়টা চম্পাকে তুই আটকাবি? পারবি না, পারবি না, একের পর এক আমরা আসবো। এটা শোনার সাথে সাথে বকুল ভাই দ্রুত ওয়াশরুমে গিয়ে অজু করে এসে উনি ওই কোরআন শরীফটা নামিয়ে ওনার স্ত্রীর সামনে ধরেছেন, ওনার হাতে দেওয়ার চেষ্টা করছেন, বলে যে এটা ধরো। যখনই হাতে দেওয়ার চেষ্টা করছেন, সামনে নিয়ে গেছেন, সাথে সাথে ওনার ওয়াইফ সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ার পর উনি দ্রুত ওনার ওয়াইফকে ধরে বিছানায় শুইয়ে দেন, কোরআন শরীফটা একটা পাশে রাখেন, আর ওই মাছ যেগুলো ছিল ওই অবস্থায় পড়েছিল ওগুলো পরিষ্কার করেন। কিছুক্ষণ পর ওনার ওয়াইফের জ্ঞান ফেরত আসে। ফেরত আসার পর ওনার ওয়াইফ বলেন যে, কী ব্যাপার, তুমি না বাজারে গেছিলা, কখন আসলা? আর আমি বিছানায় শুয়ে আছি কেন? আমি তো কী যেন কাজ করতেছিলাম, রান্না করেছিলাম। ওনার আসলে কিছু মনেই নেই এই ঘটনা ঘটছে। তখন বলা হয় যে এই কাজ করতেছিল, চম্পা তো আবার ফেরত আসছে, তবে এবার চম্পা না, এবার আর একটা আসছে, এ শুধু হুমকি ধামকি দিচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু চলছে। একবার কি হয় যে উনি বাসায় ফিরছেন, বকুল ভাই বটি নিয়ে আসছেন তাকে কোপাতে, ভয়ঙ্কর রক্তবর্ণ চোখে, এত বড় বড় চোখ করে তাকিয়েছেন, এত বড় বড় চোখে আসলে কেউ তাকাতেই পারে না। মানুষ আমরা যারা আছি, আমরা যদি চোখ বড় বড় করি কত বড় হতে পারে, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে চোখ ঠিকরে বের হয়ে আসছে, এমন একটা অবস্থা। তো অনেক কষ্টে উনি হাত থেকে বটিটা কেড়ে নিতে সক্ষম হয়েছেন আল্লাহর রহমতে। এরপর উনি অনেক হুজুরকে দেখিয়েছেন, স্থায়ী কোনো উপকার হচ্ছিল না। এরপর উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যতটুকু যা জানেন সেটা দিয়েই ওনার ওয়াইফের উপর উনি রুকিয়া করার চেষ্টা করবেন। তো উনি যে দোয়া কালামগুলো জানতেন সেটা দিয়ে উনি চেষ্টা করেন। আল্লাহর অশেষ রহমতে অনেক দিন ভালো থাকেন, আবার মাঝে মাঝে কিছু সমস্যা হয়, আবার ওটা ফেরত আসে। তো এখনও নাকি মাঝে মাঝে এই সমস্যা হতে থাকে, তবে আগের মতো এখন অতটা নাই। তবে সমস্যা যে একদম চলে গেছে বিষয়টা এরকম না, এখনও বিষয়টা আংশিকভাবে চলমান রয়েছে। আমরা দোয়া করি আল্লাহর রহমতে যেন ওনার স্ত্রী পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন। কারণ একটা পরিবারের কোনো সদস্য, বিশেষ করে পুরুষ
বা নারী, যারা পরিবারের একদম প্রাণ ভোমরা বলা যেতে পারে, তাদের কারোর সাথে যদি এই ধরনের সমস্যা হয়, একটি পরিবার কিভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে তা আমরা বুঝতে পারি। বিশেষ করে সেই পরিবারের সন্তানদের ক্যারিয়ার, তাদের মানসিক অবস্থা, এটা যে কি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয় তা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা এই ধরনের সমস্যা আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে দিন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেই সব কিছু হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আর প্রিয় লিসেনার্স, আমি সবসময় বিনীতভাবে একটা কথা বলি, অনেকেই বিভিন্ন তান্ত্রিকের কাছে যায় এই ধরনের সমস্যা সমাধানের জন্য। অনেকেই চিন্তা করে যে বাড়িতে সমস্যা হচ্ছে, বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বাড়ি বন্ধ দিই, বাড়ি বন্ধ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি বন্ধ দেওয়ার প্রক্রিয়াটাও একটা জাদু। এতে কি হয় যে সাময়িকভাবে অল্প সময়ের জন্য মনে হয় যে ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবে ঠিক হয় না। কোনো বাসায় যদি জাদুর উপকরণ থেকে থাকে, এই জাদুর উপকরণ না সরানো পর্যন্ত ওই বাড়িটা যতই বন্ধ দেওয়া হোক না কেন, সেই বন্ধ কখনোই কাজ করবে না। জাদুর উপকরণটা অবশ্যই সম্পূর্ণরূপে শরিয়া মোতাবেক ধ্বংস করতে হবে। অনেক সময় ধ্বংস করার যে পদ্ধতি, আমরা কি করি, জাদুর উপকরণ পেয়েছি সেটা নদীতে ফেলে দিই। সরাসরি আসলে এটা নদীতে ফেলা ঠিক নয়, এইটা ধ্বংস করেই তবে ফেলে দেওয়া উচিত। এটা ধ্বংস করার কিছু পদ্ধতি রয়েছে, সেটা আপনারা কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন, এরপরে গিয়ে নদীতে ফেলবেন। নদীতে যদি ফেলে দেওয়া হয় ধ্বংস না করে, সেক্ষেত্রে আরও বিপজ্জনক ব্যাপার হয়ে যেতে পারে। কারণ জাদুর উপকরণটা কিন্তু নষ্ট হয় না, তখন অনেক দূর থেকেও সেই উপকরণটার কাজ চলমান থাকে। এই জন্য অবশ্যই ধ্বংস করে ফেলতে হবে, আর সেটার নির্দিষ্ট পদ্ধতিটা অবলম্বন করেই সেটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর আবারও বলছি যে এর আগে অনেকবার বলেছি, সন্ধ্যার সময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই রয়েছে যে ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাড়ির বাইরে বের করা যাবে না। রাত হয়ে গেলে তখন বের করা যেতে পারে। আর ছোট বাচ্চা এবং নারীরা এই ধরনের সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এই জন্য চুল খোলা রেখে সন্ধ্যার সময়, ভর দুপুরবেলা এভাবে ছাদে যাওয়া, কোনো বাগানে যাওয়া, এটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে।